তা আপনাদের অনেক অনেক অভিনন্দন আজকে ক্লাস করতে জয়েন করার জন্য। আশা করি ক্লাসের সংখ্যা আরো লোক বাড়বে। তো আমি প্রথমে যাকে অনুরোধ করব, ডক্টর খাদিজা মনি। উনি অলরেডি একটি কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন। তো আমি ওনাকে প্রথমে অনুরোধ করব যে মায়াজম সম্পর্কে আমাদের মাঝে তার গুরুত্বপূর্ণ তথ্যটি যেন তুলে ধরেন। ডক্টর খাদিজা মনি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি, আপনি শুরু করুন, আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ। আর সবাই কাইন্ডলি একটু আপনাদের অডিও ভিডিও দুটোই বন্ধ রাখবেন, কারণ এতে করে তাহলে আমাদের কথাটা শুনতেও ভালো লাগবে এবং মনোযোগও আসবে। যেহেতু আমাদের এটা অনলাইন ক্লাস, এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন লাইভ ক্লাস করছি। মনোযোগ দিয়ে সবাই যদি ক্লাসে অংশগ্রহণ করি তাহলে কিন্তু আমরা সহজে খুব তাড়াতাড়ি জিনিসগুলো নিষ্পত্তির মতো এবং আয়ত্ত করতে পারি। এর জন্য আমার অনুরোধ, সবাই আপনারা ভিডিওটি অফ রাখবেন এবং অডিও বন্ধ রাখবেন। যখন যাকে দিয়ে কথা বলবে সেই মাত্র শুধুমাত্র অডিওটি অন করবে এবং কথা বলবে। ধন্যবাদ। খাদিজা মনি আপু, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার লাবণী আমিন ম্যাডামকে আমাকে আজকের অনলাইন ক্লাসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার সামনে উপস্থিত সভাপতি, উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়র জুনিয়র সকল চিকিৎসক বৃন্দকে জানাই আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো সাইকোটিক মায়াজম। সাইকোটিক মায়াজম নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে মায়াজম সম্পর্কে জানতে হবে। আমরা অনেকেই মায়াজম সম্পর্কে জানি না। আমরা এটাও জানি না যে মায়াজম কি, মায়াজম কেন করব, মায়াজমের গুরুত্ব হোমিওপ্যাথিতে কতটুকু। হোমিওপ্যাথিতে মায়াজমের গুরুত্ব এত বেশি যে এর সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা ও জ্ঞান সকল হোমিওপ্যাথিক ডাক্তারদেরই থাকা উচিত। কিন্তু দুঃখের বিষয়, এই মায়াজম সম্বন্ধে আমাদের মতবিরোধ হোমিওপ্যাথির উন্নতির পথে বোধহয় প্রধান অন্তরায় হয়েই দাঁড়িয়েছে। মায়াজম গ্রিক শব্দ। আক্ষরিক অর্থে মায়াজম শব্দটির অর্থ হলো অতিবাষ্প বা দূষিত বাষ্প। বলা যায় যে মায়াজম হলো একটি অস্বাভাবিক অবস্থা বিশেষ। হ্যানিম্যানের সমসাময়িক কালে রোগ উৎপাদক শক্তি বা পদার্থ যা রোগ সৃষ্টির কারণের সাথে সম্পৃক্ত তাকেই মূলত মায়াজম নামে অভিহিত করা হয়েছে। সাধারণ অর্থে মায়াজম হলো দূষিত বাষ্প, যাকে পুরাকালে রোগের কারণ বলে ধরা হতো। দূষিত প্রভাব বা দূষিত আবহাওয়া, ক্ষতিকারক বাষ্প, দূষিত উপাদান, গলিত উদ্ভিজ পদার্থ, সংক্রামক পদার্থ, মশা মাছির সুপ। বিখ্যাত শেক্সপিয়ার বলেছেন, মায়াজাম হলো এক ধরনের সুখ যা মস্তিষ্কে জন্মায়। মায়াজাম বলতে আমরা তরুণ ও পুরাতন রোগের কারণ ও নিদান তত্ত্বকে বুঝি। একক বা স্বাধীন মায়াজাম মূলত তিনটি: সোরা, সাইকোসিস, সিফিলিস। সোরা নন ভেনারেল, সাইকোসিস ও সিফিলিস হচ্ছে ভেনারেল। পরবর্তীকালে ডাক্তার বার্নেট, জেইস অ্যালেন ও কেন্ট সহ কয়েকজন প্রতিভাবান চিকিৎসক তিনটি দোষের যে কোনো দুইটি ও তিনটি সংমিলন হতে টিউবারকুলার নামক আরেকটি চতুর্থ প্রকার দোষের অভাব দিয়েছেন। আর সাইকোসিস, আজকে যেহেতু আলোচনার বিষয়টা হচ্ছে সাইকোসিস, তো আমার মায়াজামটা আসলে বিশাল বড় একটা বিষয়, এত আসলে ওইভাবে বলতে পারবো কিনা। তবে সাইকোসিস সম্পর্কে অল্প কিছু আমি বলবো। সাইকোসিস মায়াজাম বর্তমান জগতে সাইকোসিস দোষটি সমাজ জীবনের উপরে একটা দুষ্ট ক্ষতের ন্যায় বিরাজ করতেছে। এর প্রভাবে রোগ লক্ষণ সমূহের আবির্ভাব হয়। সিফিলিসের মতো সাইকোসিসও দূষিত যৌন সংসর্গ থেকে ঘটে বা যে কোনো পর্যায়ে স্বামী থেকে স্ত্রীর মধ্যে বা স্ত্রী থেকে স্বামীর মধ্যে এই রোগ সংক্রমিত হতে পারে। আবার পিতামাতার থেকেও জন্মসূত্রে এ রোগ হতে পারে। সাধারণত দূষিত সংসর্গের 10 থেকে 15 দিনের ভিতর এই স্রাবটি দেখা যায়। দূষিত স্ত্রী পুরুষ সংসর্গের ফলে জননেন্দ্রিয় পথে এক প্রকার জ্বালাজনক স্রাব নির্গত হয় এবং ক্ষতেও দেখা দেয়। এই সমস্ত রোগীরা আবার হচ্ছে যারা এসব সমস্যা নিরাময়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়, যদি সৌভাগ্যক্রমে তারা এই অবস্থায়
এই অবস্থা যদি তারা কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয় তো তাদের জন্য ভালো। আর যদি হচ্ছে অন্য কোনো পন্থায় তাদের রোগটাকে সারাতে চায় সেই ক্ষেত্রে তো তাদেরকে সারা জীবন এই রোগটাকে নিয়ে যাইতেই হবে। ডুমুর আকৃতির আঁচিল ছাড়াও এই রোগের আরেকটা প্রধান লক্ষণ হলো মূত্রনালী দিয়ে পুঁজ পড়া, যাকে বলা হয় সাইকোটিক গনোরিয়া বা সাইকোসিস। এছাড়াও মূত্রনালী দিয়ে পুঁজ পড়তে থাকে। সরি, সাইকোটিক সাইকোটিক গনোরিয়ার মূল প্রভেদ হলো সাইকোটিক গনোরিয়াতে প্রস্রাবের কোনো কষ্ট বা জ্বালা থাকে না। আর অ্যাকুইট গনোরিয়া এটা আপনা থেকেই ভালো হয়ে যেতে পারে, কিন্তু সাইকোটিক গনোরিয়া উপযুক্ত অ্যান্টিসেপটিক চিকিৎসা ছাড়া ভালো হয় না। আর আসলে সাইকোটিক মায়াজামটা তো বিশাল বড় একটা অধ্যায়। এটা নিয়ে আসলে যত বলবো বলারও শেষ হবে না। তা আমি সামান্য কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে সাইকোটিক রোগীদের হচ্ছে এদের মাথা টেকো বা গোলাকার টাক থাকবে এদের মাথায়। মাথা ব্যথা এদের কপালে বা তালুতে, মধ্যরাত্রে বা তারপরে বৃদ্ধি থাকবে। রোগীরা এসব রোগীরা অস্থির প্রকৃতির নড়াচড়ার মধ্যে এরা ভালো থাকতে চায়, আর এতেই তারা উপশম বোধ করে। মাথার যন্ত্রণা এদের শুয়ে থাকলে এবং রাত্রে বৃদ্ধি পায়। মাথার যন্ত্রণায় সাধারণত যানবাহনে বাড়ে, চলাফেরায় আবার কমে। মাথা ব্যথার সাথে সচরাচর বিষণ্ণতা ও দৈহিক শীতলতা বর্তমান থাকে। আর এই সাইকোটিক রোগীদের চুলে আষ্টে গন্ধ থাকে, শিশুদের মাথায় টক গন্ধময় হয়। আবার এদের হচ্ছে চুলের ক্ষেত্রে দাড়ি উঠে যায়, মরে যায় বা ভেঙে যায়। বৃত্তাকার এবং বৃত্তাকার হয়, চুল উঠে যায়, বৃত্তাকার হয়ে চুল উঠে যায়, চুল মোটা ও মসৃণ হয়। আর এদের চোখ থাকে, চোখে বিশেষ প্রদাহযুক্ত ঘা, তরুণদের কর্নিয়ার প্রদাহ, চোখের নানা প্রকার হচ্ছে চোখের নানা প্রকার চোখের নানা প্রকার রোগ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ও বর্ষার দিনে বৃদ্ধি পায়। আর এদের নাক থাকে আরক্তিম অথবা লাল, ঘ্রাণ শক্তিহীন। এদের আবার হচ্ছে 1 ঘন্টা নাক পরিষ্কার তো পরবর্তীতে সে এতটুকু শ্বাসও নাক দিয়ে নিতে পারে না। প্রমেহজাত পিতামাতার সন্তানদের অল্পতেই সর্দি লাগে, বারবার তরুণ সর্দিতে এরা আক্রান্ত হয়। নাক থেকে প্রচুর পরিমাণে পাতলা ও প্রায় হাজারো স্রাব নির্গত হতে থাকে। এদের মুখমণ্ডল মৃত ব্যক্তির ন্যায়, মুখটি নীলাভ, পাঙ্গুস এবং শোথগ্রস্ত। গালগলার গ্ল্যান্ড সমূহের প্রদাহ, মুখের স্বাদ মাছের আইসের ন্যায় গন্ধযুক্ত। এদের নখ মোটা, অমসৃণ, ঢেউ খেলানো নখ। নখকুনি এবং নখের মধ্যে সুস্ফোটানো ব্যথা ও স্পর্শকাতরতার ন্যায় নখের উপর সাদা দাগ পড়ে। আর হচ্ছে এদের স্ত্রী জননেন্দ্রিয় থেকে নোনা নোনা মাছের গন্ধযুক্ত সাদা স্রাব হয়। জরায়ু ও জননাঙ্গ যদি ব্যথা ও কোনো রোগে আক্রান্ত হয় সেটা থাকে আক্ষেপপূর্ণ, সুলনযুক্ত এবং তীব্র বেদনায় আক্রমণ হয়ে থাকে। ঋতুস্রাব থাকে এদের কটু গন্ধযুক্ত, তাতে চুলকানি থাকে, ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছা থাকে। এদের জননাঙ্গে জ্বালা করে, আবার হচ্ছে ছাল উঠে যায়। এদের শ্বেতপ্রদর থাকবে, পাতলা, নোংরা, সবুজ হলদে হলদে মতো দেখতে। তারপরে হচ্ছে এটাতে চুলকানো থাকবে, জ্বালা থাকবে, সামান্য পরিমাণে ক্ষত থাকে। আর জননাঙ্গের ছাল উঠে যায়, ফুসকুড়িও অনেক সময় জমে। আর হচ্ছে মূত্রযন্ত্রের ক্ষেত্রে সাইকোসিস দোষের প্রথম সূচনা হচ্ছে যেহেতু মূত্রযন্ত্র হতে আবির্ভূত হয়ে থাকে, মূত্রযন্ত্রের নানা প্রকার পীড়া লক্ষণ বিকাশ করতে এই দোষটি একেবারে সিদ্ধিহস্ত। প্রস্রাব ত্যাগকালে তীব্র যাতনা থাকে। প্রমেহগ্রস্ত শিশুরা প্রস্রাব করার সময় চিৎকার করে ওঠে। মূত্রনালী ও মূত্রথলিতে যন্ত্রণাপূর্ণ আক্ষেপ থাকে। মূত্রপথ সংকুচিত হওয়া ও মূত্রপথের নানা প্রকার আঁচিলের আবির্ভাব হয়।
আর এদের উদরের লক্ষণ থাকবে এদের পেটে নানা প্রকার যাতনায় রোগী ধনুকের ন্যায় সম্মুখ দিকে বাকিয়ে যায়, এবং জোরে যদি এদের পেটে চেপে ধরা হয় তাহলে এরা উপশম বোধ করে। এসব রোগীরা মদ ও প্রচুর পরিমাণে কাঁচা লবণ, ঝাল, তেল, মশলাদার খাবারের মাংস খেতে ভালোবাসে। গরম পানিতে এদের হচ্ছে উপশম বোধ থাকে। এদের বৃদ্ধি সাধারণত এদের বৃদ্ধি হচ্ছে ঠান্ডায় এবং বর্ষাকালে। আর ভোর 4টা থেকে 6টা, মধ্যদিন থেকে বা মধ্যরাত পর্যন্ত। এদের উপশম থাকে সঞ্চালনে, শীতকালে আবার শুষ্ক আবহাওয়ায়। তারপরে এরা হচ্ছে পছন্দ করে সাধারণত, এদের মদের প্রতি আসক্তিটা বেশি থাকে। গরম খাদ্য, ঠান্ডা খাদ্য দুটাই পছন্দ করে। এরা ঝাল, লবণ, তেল, মশলাদার রান্না খাবার এরা বেশ পছন্দ করে। আর শ্বাসযন্ত্রের ক্ষেত্রে পূর্বেই বলেছিলাম যে হচ্ছে এদের হচ্ছে ঠান্ডায় বৃদ্ধি। বর্ষাকালে সাইকোটিক রোগীর লক্ষণগুলো বৃদ্ধি পায়। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত যাবতীয় রোগ যেমন হাঁপানি, নিউমোনিয়া, ব্রনকাইটিস, সর্দি কাশি ইত্যাদি সমস্ত রোগেই হচ্ছে আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি পায়। এদের মধ্যে হচ্ছে সাইকোসিসের মানসিক কিছু লক্ষণ আছে। এরা সাধারণত সন্দেহপ্রবণ হয়। সাইকোসিস রোগীর মন সব সময় সন্দেহে পরিপূর্ণ থাকে। আত্মবিশ্বাসের অভাব থাকে এদের। অপরের প্রতি বিশ্বাস তো থাকেই না, নিজের প্রতিও অনেক সময় এদের বিশ্বাস থাকে না। সে নিজে যা করে তাতেও সন্দেহ থাকে তার। সবসময় অন্যমনস্ক থাকে, ভুলো মন থাকে। অনেক পুরাতন ঘটনা এদের মনে থাকে, কিন্তু সাম্প্রতিক ঘটনা আবার এরা ভুলে যায়। এরা খিটখিটে স্বভাবের থাকে। এদের রাগের পরে আবার একটা খিঁচুনি ভাবও থাকে। এদের মধ্যে সবসময় একটা বিরক্তিকর ভাব থাকে। এদের মনে একটা বদ্ধমূল ধারণাও থাকে। এদের মধ্যে ভয়, হতাশা, তারপরে এসব থাকেই, অসন্তুষ্টি, আবার অনুতাপও থাকে অনেক ক্ষেত্রে। তারপরে এরা আবার স্বার্থপর হয়, অস্থির প্রকৃতির, ঈর্ষাপরায়ণ, নিষ্ঠুর প্রকৃতির। সবকিছু গোপন করার আশ্চর্য রকম প্রবণতা এদের মধ্যে থাকে। কিছু লিখতে বা বলতে গেলে একই কথা বারবার পুনরাবৃত্তি করে। যে কোনো একটা বিষয় নিয়ে সে গভীরভাবে ভাবতে থাকে। আজকাল যে সমস্ত নারী পুরুষ আত্মহত্যা করতে চায় তারা মূলত সাইকোটিক মায়াজামেরই। আর সব ধরনের মায়াজামের মধ্যে সবচেয়ে কুফলদায়ক হলো সাইকোটিক। সবসময় এদের মধ্যে এক ধরনের অমঙ্গল বা অপকর্মের ঝোঁক থাকে। সে মনে করে শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা হয়ে যাবে, যেন শরীরের অভ্যন্তরে কোনো জীবন্ত প্রাণী নড়াচড়া করতেছে। এরা হচ্ছে খুব শুচিবায়ুগ্রস্ত হয়। কোনো একটা থালাবাটি পরিষ্কার করলো, মনে হচ্ছে যেন এটা পরিষ্কার হয়নি, আবার এটাকে পরিষ্কার করতে হবে। কাপড় ধুয়ে নাড়ে দিল, কাপড়কে হচ্ছে মনে করে যে এখানে বোধহয় পাখি পায়খানা টায়খানা করছে, আবার পুনরায় সে কাপড়টা ধুতে যায়। তারপরে সে মনে মনে ভাবে তার নিজের শরীরটা বুঝি কাচের বা কাঠের তৈরি। আবার পেটের ভিতর যেন গর্ভবতী স্ত্রী লোকদের ন্যায় একটা জীবন্ত সন্তান নড়াচড়া করতেছে, এমন তার অনুভূতি থাকে। সন্দেহ বাতিক থাকে। অপরের চরিত্রের প্রতি সব সময় সন্দেহ এবং অন্যের ছিদ্রান্বেষণে মনটি সর্বদাই তৎপর, কিন্তু নিজের চলাচলে অন্য কোনো প্রকার কেউ কটাক্ষপাত করুক এটা তার মোটেও সহ্য হবে না। সাইকোসিসের মনে সবসময় দুষ্টমিই থাকে। এমনকি নিজের স্ত্রী কন্যার চরিত্রের প্রতিও সে সন্দেহ করে। সে ভাবে সবাই বুঝি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এমন ধারণা সবসময় সে মনের মধ্যে পোষণ করে। সে মানে খুবই হিংসুটে হয়। তার মধ্যে তেমন অতটা মায়া মমতা থাকেই না। সাইকোসিসের মেজাজ থাকে সবসময় ক্রোধে পরিপূর্ণ। সবকিছুতেই তার মধ্যে একটা অসন্তোষ ভাব থাকেই। কোনো প্রকারে সে স্থির থাকে না। পরিচিত লোকদের মাঝে মাঝে অবশ্য তার এত স্মরণ শক্তির অভাব থাকে যে পরিচিত লোকদের নামটাও সে ভুলে যায়। আর সাইকোসিসের কিছু হচ্ছে সুপ্ত লক্ষণ আছে, সেটা আমি এক এক করে বলতেছি। এদের মধ্যে হচ্ছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি চালিয়ে যান, আলোচনা সুন্দর হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে, কন্টিনিউ করো।
সাইকোসিসের সুপ্ত কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে এরা রক্তহীন থাকে, বাত বদনার ধাতু এরা, অস্বাভাবিক স্রাব নির্গত হওয়ার ধাত এবং তাতে উপশম থাকে এদের। আর এদের স্রাব হবে হলুদ এবং সবুজ, সবজে হলুদ। যে কোনো তরুণ রোগ ধীরে ধীরে আরোগ্য হয় সাইকোসিসের ক্ষেত্রে। আর হচ্ছে এরা হচ্ছে সন্দিগ্ধ, অস্থির চিত্র, হিংসুটে ও নিষ্ঠুর স্বভাবের। স্মরণশক্তি হ্রাস, ইদানিং স্মরণশক্তি হ্রাস থাকে এদের। ইদানিং কালের হচ্ছে ঘটনা এদের ঘটনা ভুলে যায়, কিন্তু দীর্ঘদিন আগের ঘটনা এদের ভালোই মনে থাকে। কোনো বিশেষ ব্যাপারে বদ্ধমূল ধারণা বা বিশ্বাস এদের মধ্যে বিরাজ থাকে। আর এদের চুলের ক্ষেত্রে হচ্ছে গোলাকার হয়ে চুলের জায়গাগুলো হচ্ছে চুল পড়ে যায় বা টাক পড়ার একটাই থাকে। তারপরে হচ্ছে এদের হচ্ছে আঁচিল থাকে, আঁচিল জাতীয় উদ্ভিদ বা তিল এদের শরীরে দেখা দেয়। বর্ষাকালে সহজেই এরা রোগাক্রান্ত হয়। নাকটা খুবই লাল দেখায় এদের। আর এদের খাবার দাবার, এরা মশলাদার খাবার, মদ, মাংস, ঝাল, লবণ এগুলা এরা পছন্দ করে। আবার এদের এগুলা সহ্য হয় না, অনেক সময় এগুলা হচ্ছে কষ্টের কারণও হয়। এদের নখটা থাকে পুরু ও খাঁচকাটা। শ্বেত পদরে থাকে আষ্টে গন্ধ। হেঁটে বেড়ালে বা সামান্য পরিশ্রমে এরা ভালো অনুভব করে। আর হচ্ছে সাইকোসিসের হচ্ছে কিছু দ্বিতীয় দশার লক্ষণ আছে, সেগুলো হচ্ছে এদের হচ্ছে প্রদাহ থাকবে দীর্ঘস্থায়ী। আর এদের ডিম্বাশয় বা ওভারিতে সিস্টের আবির্ভাব থাকে। আর ডিম্ববাহী নালী বা ফ্যালোপিয়ান টিউবের প্রদাহ বা একেবারে বন্ধ হয়ে যাওয়ার একটাই থাকে। আর যেটা হচ্ছে বন্ধ্যাত্বের একটা কারণ। রক্তহীনতা তো এর আগেও বলেছি। অপরাধ প্রবণতা মূলক পাগলামি বা আত্মহত্যার ইচ্ছা এদের মধ্যে থাকে। তারপরে এদের মাথার শীর্ষ স্থানে যাতনা থাকবে। মাথায় আবার শুকনা খুশকি থাকে। মাথার উপর ত্বক বা হচ্ছে দাড়িতে গোলাকার স্থান জুড়ে টাক দেখা দেওয়া বা চুল পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া থাকবে। যে কোনো কলার বা টিস্যু অত্যাধিক স্থিতি বা বৃদ্ধি, টিউমার, আঁচিল, সিস্ট ইত্যাদি দেখা দেয়। বাতজনিত আবার শক্ত স্থিতি থাকে। আর ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যাওয়া বা হচ্ছে কোনো কিছু গন্ধ পায় না এরা। অবশ্য ঘ্রাণ শক্তির অনেক পেশেন্ট আমরা পাই। হৃৎপিণ্ডের কপাটিকা গুলি ক্ষয় হয়ে যায় বা অস্বাভাবিকতা হয়ে যায়। তারপর হচ্ছে হঠাৎ মৃত্যু বা সম্ভাবনাপূর্ণ যে কোনো রোগ এদের হতে পারে। স্থানীয় বা সামগ্রিকভাবে শরীরে জল জমাজনিত স্থিত থাকে। প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি এবং তারজনিত হচ্ছে বিভিন্ন পীড়া এদের মধ্যে থাকবে। অ্যাপেন্ডিসাইটিস সাইকোসিস রোগের আরেকটা বিষয় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তারপরে দাড়িতে উদ্বেগ বা তৎসহ চুলকানি থাকে। তারপরে অস্ত্রোপচারের পর যে স্থানে ক্ষত স্থানে যে সেলাইয়ের জায়গায় পুঁজ হয় অথবা আবার সেই ফোড়ার সৃষ্টি হওয়া সাইকোসিসের আরেকটা অন্যতম লক্ষণ। গঠনমূলক হচ্ছে অস্বাভাবিকতা। আমরা অনেক সময় দেখি যে অনেকের হাতের আঙ্গুলগুলা মধ্যে 5টা আঙ্গুল থাকবে স্বাভাবিকভাবে, দেখা যায় যে 6টা আঙ্গুল থাকতেছে অনেকের। ধন্যবাদ ডাক্তার খাদিজা মনিকে। উনি আসলে সাইকোটিকের একটা চিত্র কিন্তু ইতিমধ্যে উনি আমাদের কাছে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে উনি এটাকে তুলে ধরেছেন। আশা করি খাদিজা মনি আপা ভবিষ্যতে আমাদের জন্য আরো সুন্দর আলোচনা নিয়ে আমাদেরকে ওর সামনে হাজির হবেন। তো এখন আমি অনুরোধ করছি ডক্টর আসলাম স্যারকে। আসলাম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আসলাম আলাইকুম। স্যার। জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সাইকোটিক সম্পর্কে আজকে জি আমাদের দিবেন ইনশাআল্লাহ। আমরা অধীর অপেক্ষা করছি আপনার
আচ্ছা কাজটা শোনার ম্যাডাম, জন্য। আমি কি ভিডিও অন করে কথা বলবো না ভিডিও অবশ্যই, মিউটে অবশ্যই। থাকবে? জি, আসলে বক্তাদের ভিডিও অন করে কথা বললে পরে আমাদের মনে হয় কি আমরা আমাদের লাইভ ক্লাস করছি। এজন্য ওকে, আমি অনুরোধ করবো যে বক্তাদের অবশ্যই ভিডিওটি মানে অন করা হোক আর কি। ধন্যবাদ স্যার, আপনি শুরু ওকে, করুন স্যার। ওকে, ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম। গভীর শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের নিকট, যে আল্লাহ তাআলা দীর্ঘদিন প্রতীক্ষার পর আমাকে একটি সুন্দর প্ল্যাটফর্মে দাঁড়া করাতে সক্ষম হয়েছি, যে কারণে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের অনুষ্ঠানের যারা আয়োজক, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি আমার শ্রদ্ধেয় ইয়াকুব আলী সরকার স্যার, এখানে উপস্থিত আছেন অনন্য মান্নান স্যার সহ উপদেষ্টা মণ্ডলীর আরো কয়েকজন। তো সকলের প্রতি আমার আসলে গভীর কৃতজ্ঞতা যে আমি আপনাদের বদৌলতে, আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে আজকের আমি আসলাম এ পর্যন্ত। আমি লাইভ প্রোগ্রাম, মানে এত বড় প্ল্যাটফর্মে কোনো লাইভ প্রোগ্রাম করিনি বা কোনো আলোচনায় অংশগ্রহণ করিনি। আমাকে এত বড় একটা আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি লাবণী আমিন ম্যাডামকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে আসলে ডাক্তার খাদিজা আমিন, খাদিজা মনি ম্যাডামের আলোচনায় খুব সুন্দরভাবে একটা জিনিস ফুটে উঠছে, যে আমরা একটা জিনিস পেয়েছি, তা হলো কি, যে সাইকোটিকটা কি। তো আমি আসলে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি, যে আমরা জানতে পারলাম যে সাইকোটিক কি বা সাইকোসিস মাইজমটা কি। তো এখন আমি দেখাবো যে মানে কে এই সাইকোসিস বা কে এই সাইকোটিক মাইজম। আসলে আমি মোহাম্মদ আসলাম উদ্দিন নিজেই একজন সাইকোসিস। হয়তো বলতে পারেন স্যার এটা কেমন কথা, আমি জন্মগতভাবেই সাইকোসিসের রোগী। এমনকি আমরা জানি সাইকোসিস মানে হলো ত্রুটিগত জন্ম, মানে মানে জন্মগত ত্রুটি নিয়ে যারা জন্মগ্রহণ করে তারা এই গ্রুপের অন্তর্ভুক্ত। বিশ্বাস না হয় আমার আঙ্গুল দেখেন কয়টা। আমার মনে হয় যে ডক্টর খাদিজা মনি ম্যাডাম অলরেডি কিছুক্ষণ আগে বলেছেন যে যার আঙ্গুল পাঁচটার জায়গায় ছয়টা, মানে কারো বেশি কারো কম, মানে অঙ্গের যদি বিকৃতি নিয়ে কেউ জন্মগ্রহণ করে, ত্রুটি যুক্ত যাকে যাকে বলি জন্মগ্রহণ, তারা এই গ্রুপের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, আমার আরো কিছু আছে, যে আচিলের কথা কিছুক্ষণ আগে ম্যাডাম আলোচনা করেছেন। আমার গায়ে অসংখ্য আচিল, অসংখ্য ম্যান এবং আচিল। মজার ঘটনা হচ্ছে আমার 3টি টিউমার। একটি টিউমার আমার 2013 সালে অপারেশন করতে বাধ্য হয়েছিলাম, কারণ ওখান থেকে 13 দিন রক্তক্ষরণ হয়েছে, অনবরত রক্তক্ষরণ। আমি কোনোভাবেই করতে পারছিলাম না, রক্তক্ষরণের জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে আমারই একটি হসপিটাল আছে, যেটা আমার শ্রদ্ধেয় সভাপতি স্যার জানেন, যে আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখান থেকে আমি ওটাকে আসলে অপারেশন করতে বাধ্য হই। আরেকটি হচ্ছে গত 2017 সালে আমার যে স্পাইনাল কর্ডের মধ্যে একটি হয় টিউমার, সেই টিউমারটাকেও একই অবস্থায়, এমন অবস্থা হলো আমি আর 5 থেকে 7 দিনের মধ্যে সেটা ইনফ্লামেশন অবস্থায় চলে গেল। কোনোভাবেই যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা তীব্রতা নিয়ে তারপর সেটাকে যখন আমি অপারেশন করেছিলাম, আমার পরপর 3বার অপারেশন করা লাগছে, কারণ আমার ঘা কোনোভাবেই শুকাইতেছিল না। তো আসলে আমি শুরুতেই বলছি, আমি আজকে আমাকেই বর্ণনা দেওয়ার জন্য এখানে, কারণ সাইকোসিস সবসময় নিজেকে বর্ণনা দেয়, নিজের কথাই বলে। সাইকোসিস আত্মকেন্দ্রিক, সাইকোসিস মানেই আত্মকেন্দ্রিক। অঙ্গ প্রত্যঙ্গের শুধু উপবৃদ্ধি নয়, এই উপবৃদ্ধি এমনকি এই যায় কয়েকটি ঘটনা মিলেই কিন্তু এদেরকে বলা হয় যে গঠনশীল মায়াজম। সাইকোটিক মায়াজমের আরেকটি নাম আছে, তাকে বলা হয় গঠনশীল মায়াজম। আমি আজকে আমার কথা বলবো। আমি আসলে যেহেতু সাইকোটিক, আমি একজন পেশেন্ট, আপনারা সবাই ডক্টর। আমার আলোচনা শেষে আপনারা সবাই মেডিসিন সিলেক্ট করবেন। তো আসলে আরেকটি কথা যেটা হলো, আমি প্রত্যেক বিগত এর আগের ম্যাডাম যে কথাটা বলছে, সে সন্দেহ প্রবণতা, ঠিক সন্দেহ প্রবণতা এত তীব্র যে আমার সবকিছুতেই সন্দেহ, আমি ডান হাত বা হাতকে জীবনে কোনোদিন বিশ্বাস করিনি। এতটা এতটা অবিশ্বাস, এতটা সন্দেহ। আরেকটি হলো ধৈর্যহীনতা। এই যে আলোচনা, আমি কিন্তু আমাকে শ্রদ্ধেয় সভাপতি স্যার বলছেন যে আপনি 1 ঘন্টা আলোচনা করবেন।
আমার কিন্তু এই কথাটা শোনার পরই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আন্তরিক দুঃখিত, আমার এখানে লোডশেডিং চলতেছে, আমার ছবিটা দেখা কতটুকু যাচ্ছে আমি জানি না। তো আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই যে নেতিবাচকতা সবসময় আমার ভিতরে কাজ করে। একটা ভালো জিনিস দেখতেছি সামনে খুবই ভালো, তারপরে মনে হচ্ছে এটা কি আসলে হবে। গভীর নেতি চিন্তা, সবসময় নেতি চিন্তা, এটা কি সম্ভব, এটা কি হয়। এই যে নেতি চিন্তার জন্য আমরা সবাই জানি, এখানে যেহেতু সবাই ডক্টর, আমরা সবাই জানি যে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামে একটা ডিজিজ আছে, যেটাকে বাংলায় আমরা বলি সূচিবাই। কেউ কি কিছু বলবেন? প্লিজ কেউ কিছু বলবেন? ডাক্তার মহিব, আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার অডিওটি কাইন্ডলি একটু বন্ধ করেন। সরি স্যার, আপনাকে আলোচনার মাধ্যমে থামিয়ে দিলাম। আর আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কাইন্ডলি সবাই একটু মেসেজগুলি দেখবেন, কারণ আলোচনার মধ্যে ডিস্টার্ব হলে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে বক্তার স্পিডটা কমে যায়। আপনারা যদি কাইন্ডলি একটু মেসেজগুলি খেয়াল করেন তাহলে কিন্তু সবাই যার যার অবস্থাটা বুঝতে পারেন, কাকে কি নির্দেশ দেওয়া হয় সেগুলো মেনে চলার চেষ্টা করুন প্লিজ। ডাক্তার মহিব, আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি আপনার অডিওটি বন্ধ করুন। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আপনি শুরু করুন আলোচনা। আন্তরিক সুন্দর কথা ধন্যবাদ। হচ্ছে ওকে, যে আমি বলতেছিলাম যে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বাংলায় যাকে আমরা অনেক সময় সূচিবাই নামে আখ্যায়িত করি, যে একটি যেমন দরজাটা বন্ধ করলাম কিনা, রাত্রে 2 বা 3 বার উঠে দেখে আসা, আবার দেখা গেল যে জ্বালানটা বন্ধ করলাম কিনা, বা একই কাজ বারবার করা, একই কাজ বারবার করার যে প্রবণতা, ওটাকে আর কি বাংলায় সূচিবাই বলে। আর এমনিতে আমরা মেডিকেলের ভাষায় বলি যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আরেকটি বিষয় যে ঈর্ষাপরণ, প্রচন্ড ঈর্ষা কাজ করে। আমার থেকে কেউ যদি একটু এগিয়ে যায় তখন তার প্রতি একটা ঈর্ষা কাজ করে, প্রচন্ড ঈর্ষা। কিন্তু আমার ভিতরে পরক্ষণে আরেকটা জিনিস কাজ করে, গোপনীয়তা। কি গোপনীয়তা? যে তার প্রতি এত ঈর্ষা, তারপরও আমি হয়তো তাকে বলতেছি, হ্যাঁ খুব ভালো আছেন, ভালো করছেন, আপনার উন্নতির জন্য আমি খুব খুশি হয়েছি, এই সেই, মানে তাকে মনোরঞ্জনের জন্য কিছু করে যাওয়া। হ্যাঁ, এটা এই যে গোপনীয়তা, আমি আমার অনেক কিছু গোপন রাখি, কিন্তু দেখা গেছে যে কেন গোপন রাখি, একটি কারণ, সেটা হলো আমার ভিতরের জিনিস যেন অন্যের নিকট প্রকাশ না পায়। কারণ অন্যের নিকট প্রকাশ পেলে হয়তো বা আমি কোনো না কোনো সময় হেয় প্রতিপন্ন হতে পারি। এই তো গোপনের একটা প্রবণতা থাকে। প্রচন্ড হিংসা কাজ করে যদি আমার থেকে উন্নয়ন করে, কিছু ভালো কিছু করে, হ্যাঁ, তখন এটা নিয়ে আমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করে, যে আমি কেন পারতেছি না, আমি কেন করতেছি না, কারণ আমি যে সাইকোসিস। মূল জিনিসটা হচ্ছে যে ঈর্ষাপরণতা, ঈর্ষার কথাটা যদি আমি আরেকটু ব্যাখ্যা করি, জিনিসটা এমন যে অন্যের খুশিতে আনন্দিত না হয়ে দুঃখিত মনোভাব, অন্যের খুশিতে আনন্দিত না হয়ে দুঃখিত মনোভাব, একে বলে ঈর্ষা। তো যে জিনিসটা সাইকোসিস রোগীর প্রচন্ড ভাবে কাজ করে, অথচ তাদের সামনে ঠিকই প্রকাশ করা হয় যে না, আপনি খুব ভালো করছেন, আপনার এই উন্নতির জন্য আমি খুব খুশি হয়েছি, তার মানে একটা মিথ্যার আশ্রয় নেওয়া, একটা তার ভালো লাগে নাই, তারপরও সে মনোরঞ্জনের জন্য, তার আত্মতৃপ্তির জন্য, সে বাহবা পাওয়ার জন্য, অন্যের নিকট তার আধিপত্য বজায় রাখার জন্য হয়তো বা সে বলছে না খুব ভালো করছে। বিষয়টা এমন। আরেকটি যেটা হলো শান্ত শিষ্ট কোমল মনের অধিকারী। আপনারা দেখেন, আপনাদের সাথে আমি কথা বলতেছি, বিষয়টা এমনই যে শান্ত শিষ্ট কোমল মনের অধিকারী, আর কথা বলে কম, কাজ করে বেশি। এই ব্যক্তিটা হলো সাইকোসিস, কথা কম কাজ বেশি। এটা সাইকোটিক মার্জনের একমাত্র রোগী এই কাজটা করে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ সে জানে যে কথা বেশি বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর কথা বলতে গেলে সে খেই হারিয়ে ফেলে, কথা বলতে গেলে তার জড়তা আসে, আবার যখন একবার কথা বলা শুরু করে তখন আবার বন্ধও হয় না, এই লক্ষণটাও তার মধ্যে আছে। কিছুক্ষণ আগেই বলছি প্রচন্ড মিথ্যুক, সেটা হলো কি যে বিশেষ করে অন্যের মন রক্ষার্থে, অন্যের বাহবা পাওয়ার জন্য, অন্যকে আকৃষ্ট করার জন্য, অন্যের নিকট ভালো সাজার জন্য সে মিথ্যা কথা বলে। স্বার্থপর, প্রচন্ড স্বার্থপর, প্রচন্ড স্বার্থপর, নিজেকে আত্মকেন্দ্রিক বলা চলে, প্রচন্ড আত্মকেন্দ্রিকতা কাজ করে তার ভিতরে। যে জিনিসটা কাজ করে অ্যাক্টিভিটি ক্রিয়েটিভ, আমরা যারা রুব্রিক নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে লাবণ্য ম্যাডামের আমি রেপার্টরি ক্লাসে করেছিলাম, ওখানে একটি এই বলেছিলেন মনে হয় যে অ্যাক্টিভিটি ক্রিয়েটিভ একটা কথা আছে, যে আমি যা না
নিজেকে তা ভাবা বা তার এইভাবে নিজেকে প্রস্তুত করতে চায়, নিজেকে ওই আসনে দেখতে চায়, এটাকে অ্যাক্টিভিটি ক্রিয়েটিভ বলে। যা মানে আরো মানে একদম লয়ের ভাষায় যদি বলি যে আদার ব্যাপারই হয়ে জাহাজে খবর নেওয়ার মতো আর কি, বিষয়টা এমন। আরেকটি জিনিস হলো যে আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিকটা এমন যে যে সবকিছুর মধ্যে তাকে খুঁজে একটা মানে ঘরে বাইরে হাটে বাজারে বন্দরে সবকিছুর মধ্যে তাকে আধিপত্য বিস্তার চায়, যে আমাকে যেন সবাই এক নামে চেনে, আমাকে যেন সবাই বাহবা দেয়, আমি রাস্তায় বাইর হইলে যেন সবাই সালাম দেয়, আমাকে যেন সবাই সম্মান করে। বিষয়টা হলো এমন, আত্মকেন্দ্রিকতা কাজ করে। হ্যাঁ, সম্মান পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। এই মায়াজামটা হলো সাইকোটিক মায়াজাম। আরেকটা হলো বদ্ধমূল ধারণা। যেমন একজন মানুষ সম্পর্কে প্রথমে দেখা হয়েছে, হ্যাঁ, বদ্ধমূল ধারণা, না জানি সে আমাকে কি ভাবতেছে, বা ওই লোকটা এমন, ওই লোকটা হয়তো চোর, ওই লোকটা হয়তো ডাকাত, ওই লোকটা হয়তো বদমাশ, মানে এমন একটা বদ্ধমূল ধারণা, তার ওই জায়গা থেকে সে কখনো বের হতে পারে না, ওর ভিতরে সে আবদ্ধ থাকে। এমনকি সে নিজে যা বিশ্বাস করে পৃথিবীর মানে এই দিক আর সেই দিক হলো, ওই বিষয়টাকে কেউ খণ্ডন করতে পারে না, এতটা মানে বদ্ধমূল ধারণার অধিকারী। অনেক সময় মানবিকতার জায়গায় আসলে পাশবিকতা কাজ করে, দানবিকতা কাজ করে। যেমন ধরেন কেউ যদি মনে করেন যে আমার বিন্দু মাত্র ক্ষতি করে, আমি কি পূর্বেই বলছি আমি নিজেই সাইকোসিস, বিন্দু মাত্র ক্ষতি করলে আজ হোক আর কাল হোক অথবা 1 বছর পরে হোক, 1 যুগ পরে হোক, আমি সেটা প্রতিশোধ নিয়েই ছাড়ি। মানে বিষয়টা হলো এমন যে মানবিকতার জায়গা থেকে আমি তখন চলে যাই দানবিকতার মধ্যে। নতুন কোনো ঘটনা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, নতুন কোনো ঘটনা আমি বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলি বা আমার বলতে অসুবিধা হয়। কিন্তু আমাকে যদি অতীত ইতিহাস বলতে বলেন, পুরানো কিছু ঘটনা বলতে পারেন, আমি একদম হুবহু বলে দিতে পারবো। বিষয়টা হলো এমন। ভ্রান্ত বিশ্বাসের কথা পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে ভ্রান্ত বিশ্বাস থাকে, হ্যাঁ, ডিলিশন। ডিলিশনটা কেমন, যে আমি এখানে কথা বলতেছি, আমার এখনো সন্দেহ কাজ করতেছে যে আপনারা কে না জানি কি ভাবতেছেন আমাকে নিয়ে, আমাকে নিয়ে কে জানি কি মন্তব্য করতেছে। বিষয়টা হলো এমন যে এত বদ্ধমূল ধারণা থেকে, অর্থাৎ আমার একটা ভ্রান্ত বিশ্বাস, এত ভ্রান্ত বিশ্বাস, বদ্ধমূল ধারণা, ভ্রান্ত বিশ্বাসের আমি অধিকারী। বিশেষ করে ন্যাট্টামিউরের একটা লক্ষণ আছে, আমরা সবাই জানি যে ডিলিশন হি ইজ নেট নেট, এটা একটা লক্ষণ আছে। আমি রেপার্টরি একটি ক্লাসে শুনেছিলাম আমাদের মহসিনুজ্জামান স্যারের। আরেকটা জিনিস হচ্ছে যে ভ্রান্ত বিশ্বাস, ওই যে ডিলিশন, কিছুক্ষণ আগে পূর্ববর্তী বক্তা বলেছেন যে পেটের মধ্যে কি যেন জীবন্ত জিনিস লড়াচড়া করছে। হ্যাঁ, এমন একটা জিনিস, মানে এমন কিছু ভ্রান্ত ধারণা এই সাইকোটিক মায়াজমের রোগীর ভিতরে কাজ করে। আমার ভিতরে প্রচন্ড ফেয়ার, ফোবিয়া, অ্যাংজাইটি কাজ করে, প্রচন্ড ভাবে ফেয়ার কাজ করে, ফোবিয়া কাজ করে, অ্যাংজাইটি কাজ করে। হ্যাঁ, ভয় ভীতি, যাকে বলে ভয় ভীতি এমনকি উৎকণ্ঠা, এটা প্রচন্ড ভাবে কাজ করে। আমি প্রচন্ড হতাশা, নিরাশা, দৈন্যতা, আবেগ, অনুভূতি, রাগ, জেদ, খুব টেনশনে ভুগি, প্রচন্ড ভাবে ভুগি। এমনকি সেই জন্য অনেক সময় রাতের পর রাত পার হয়ে যায় কিন্তু ঘুম হচ্ছে না, ঘুম হয় না, যতক্ষণ পর্যন্ত সেই সমস্যার সমাধান না হয়। আমার যতক্ষণ পর্যন্ত সে একটি বিষয়কে আমি সমাধান না করতে পারি, যেমন ধরেন আপনাদের ভিতর থেকে জয়েন্টে 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 পেইন, হ্যাঁ, তীব্রভাবে কাজ করে, প্রচন্ড ভাবে কাজ করে। হ্যাঁ, জয়েন্ট পেন। এমনকি আমার 2008 সালে আমার রিউমেটিক আর্থ্রাইটিস ধরা পড়ে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, বা আমরা অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ, এগুলো সবই কিন্তু সাইকোটিক মাইজমের একটি ডিজিজ, সাইকোটিক একটি ডিজিজ। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে সূরা মানে চুলকায়, যেখানেই সূরা সেখানে চুলকানি। সিভিলিক মানেই হচ্ছে উন্মুক্ত ঘা, একটা উন্মুক্ত ঘা থাকে, সিভিলিটি। আর কি সাইকোসিসের কি হয়? হ্যাঁ, সাইকোসিসের আমার পূর্ববর্তী বক্তা বলেই গেছেন যে কি সাইকোসিস মানে হলো সর্দি স্রাব নির্গত হয়, হ্যাঁ, অনবরত, মাঝে মাঝে, প্রায়ই এই ঘটনাগুলো ঘটে। আরেকটি কি হচ্ছে, গলগ্রন্থি থেকে, হ্যাঁ, প্রচন্ড লালা নিঃসরণ হয়, সরি, গলগ্রন্থি থেকে প্রচন্ড লালা নিঃসরণ হয়, অতিরিক্ত লালাক্ষরণ হয়। এটা আমার ক্ষেত্রেও ঘটে। হ্যাঁ,
আসলে আমি আবারও বলতেছি, আমি সাইকোসিস, আমি আপনাদের সাথে কথা বলতেছি এই একটি কারণে যে আমার শ্রদ্ধেয় উপস্থাপক এমনকি আলোচক বলেছেন যে এটা খুবই কঠিন। আজকে যদি আমাকে ফলো করেন দেখবেন সবই সহজ, সহজ মনে করলে সব সহজ। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমার স্কিন সবসময় তেল তেলে, তেল তেলে স্কিনটা সবসময় তেল তেলে থাকে। সাইকোসিস মানে স্কিনটা থাকে তেল তেলে, হ্যাঁ, সবসময় মনে হয় তেল মাখানো। আর এই মানুষগুলো কিন্তু একটু কি বলে পিছলা জাতীয় থাকে, পিছলা স্বভাব। হ্যাঁ, আর দেখবেন যে তারা সহজে রাগাইতেও পারবেন না, আবার একবার রাগলে তাকে সেই রাগ ভাঙাইতেও পারবেন না। বিষয়টা হলো এমন যে একদম পিছলা স্বভাব যাকে বলে। আমি একদম গ্রাম্য ভাষা বলতেছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভাষাটা বোঝার জন্য, যাতে আমি স্বাচ্ছন্দ্যে বলতে পারি। আরেকটি বিষয় হলো যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তারা। আপনি দেখেন বিশ্বের যত মনি ঋষি বুজুর্গ অলি আউলিয়া থেকে শুরু করে বিশ্বের যত বুদ্ধিজীবী আছে বেশিরভাগ এই মায়াজমের অন্তর্ভুক্ত, সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাদের রক্ত স্বল্পতা, পূর্ববর্তী বক্তা বলছেন যে রক্ত স্বল্পতা থাকে। হ্যাঁ, গলগণ্ড যে, হ্যাঁ, গলনালীর যে কিছু ডিজিজ এগুলোতে তারা বেশি ভুগে। তারপরে আরেকটি কি আছে, হরমোন জনিত সমস্যা। হ্যাঁ, আমি এর আগেই প্রমাণ দেখেছি এটাও একটা হরমোন জনিত সমস্যা। আমার আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু উচ্চতায় 5 ফুট 1, তার মানে উচ্চতা আমার কম, আমি কিন্তু খাটো প্রকৃতির, এটাও কিন্তু একটা হরমোন ব্যাপার স্যাপার। তার মানে হরমোনের যাবতীয় সমস্যা বেশিরভাগই সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে অ্যাজমা ডিজিজটা বলি বা হাঁপানি, হাঁপানি বলি অ্যাজমা বলি যেভাবেই বলি, তো এটা কিন্তু সাইকোটিক মায়াজমের। আমার কিন্তু মানে হাঁপানি বলতে যা বুঝি বা শ্বাসকষ্ট, আমার কিন্তু শ্বাসকষ্ট রেগুলার চলছে নিয়মিত ভাবে। আমি আপনাদের সাথে কথা বলতেছি বাট আমার ভিতরে কিন্তু ঠিকই একটা শ্বাসকষ্ট ভাব আছে। আরেকটি বিষয় হলো আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম বলতে আমরা যে ডিজিজটা সম্পর্কে জানি। হ্যাঁ, সাইকোটিক, এটাও একটা সাইকোটিক মায়াজমের ডিজিজ। আরেকটি হলো হার্ট ডিজিজ, যত হার্ট ডিজিজ হৃদরোগের যত যন্ত্রণা সব এই এই গ্রুপের অন্তর্ভুক্ত। আমার যদি এখানে আজকে শ্রদ্ধেয় রাতুল মাহমুদ সজল স্যার থেকে থাকেন, অবশ্যই মনে আছেন যে 2014 সালে আমি কিন্তু বিএইচএমএস পরীক্ষা দিতে গিয়ে হার্ট ডিজিজের জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি মেডিকেল কলেজে। তখন কিন্তু আমাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছিল, যেটা স্বচক্ষে দেখেছেন আমাদের শ্রদ্ধেয় রাতুল মাহমুদ সজল স্যার। আরেকটি বিষয় হচ্ছে যে হাই প্রেশার, হ্যাঁ, ব্রাডিকার্ডিয়া ট্রাকিকার্ডিয়া দুটেই থাকে। হাই প্রেশারটা প্রচন্ড ভাবে থাকে এই এই গোত্রের রোগীদের ক্ষেত্রে। আমি আরেকটা বিষয় বলি, স্লিপনেসনেস নিয়ে আগেই বলেছি যে যদি কোনো টেনশন শুধু একবার মাথায় ঢুকে এই রোগীর কোনো দিন ঘুম হয় না, কোনো রাত্রি ঘুম হয় না, যতক্ষণ পর্যন্ত না সেই সমস্যার সমাধান হয়। আরেকটি বিষয় হলো আমাদের পূর্ববর্তী বক্তা অর্থাৎ খাদিজা ম্যাডাম অলরেডি বলে গিয়েছেন যে এটার বৃদ্ধি কোথায়। বৃদ্ধি, হ্যাঁ ঠিক, এই যে আমি এখন বসে আছি আমার কাছে অসহ্য লাগতেছে, অসহ্য, বিশ্রামে বৃদ্ধি, হ্যাঁ, বসে থাকলে বৃদ্ধি, আমি রেস্ট নিলে বৃদ্ধি, বৃষ্টিতে বাড়ে, বর্ষাকালে বাড়ে। আর কোথায় বাড়ে, ঠান্ডা আবহাওয়ায়, ঠান্ডা পানি, ঠান্ডা যত ঠান্ডা তত আমার বাড়ে, সবকিছুই বাড়ে। আমি ফ্রিজের এক গ্লাস তো দূরে কথা, 1 কাপ পর্যন্ত পানি আমি খেতে পারি না, তারপরে কিন্তু আমার গলা প্রচন্ড ব্যথা করে, গলা বসে যায়, গলা ব্যথা শুরু হয়ে যায়, এমনকি আমি কথা বলতেও তখন কষ্ট হয়ে যায়, টনসিলাইটিস দেখা দেয়। আরেকটি বিষয় হলো যে বৃষ্টি যদি শুরু হয়, যত বৃষ্টি তত ব্যথা শরীরে। এই যে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম জয়েন্টে জয়েন্টে পেন শুরু হয়ে যায়, বৃষ্টিও শুরু, ব্যথাও শুরু। আরেকটি বিষয় যেটা হলো যে আর্দ্রতা, আবহাওয়া যখন আর্দ্রতা আসে, এই আর্দ্রতার সাথে সাথে আর্দ্রতা যত বৃদ্ধি আমার রোগও তত বৃদ্ধি পেতে থাকে, বা অর্থাৎ সাইকোসিসের রোগ বাড়তে থাকে। তাহলে হ্রাস কোথায় পাই? হ্রাস পাই খুবই সহজ, লড়াচড়া করলে, বিশেষ করে ভ্রমণে। আমি যদি গাড়িতে থাকি আমার কাছে মনে হয় মার কোলে আছি। হ্যাঁ, চলাফেরা করলে, চলাফেরা করলে আমার আরাম লাগে। হ্যাঁ, বিশেষ করে লড়াচড়া করলে আরাম লাগে, হাঁটা চলাফেরা সবকিছু তো আমার ভালো লাগে। আরেকটি হচ্ছে যে হয়তো বলতে পারেন যে আপনি যে সাইকোসিস এগুলো কোথা থেকে তথ্য নিলেন, কিভাবে বলতেছেন যে আপনি নিজেই সাইকোসিস? দেখেন আমি একদম একটি কথা বলি, আল্লাহর কসম একটা মিথ্যা কথা বলি নাই। এখন বলতে পারেন আমি কেন কসম কাটলাম, কারণ এই সাইকোসিসের রোগী কসম কাটে। সাইকোসিসের রোগী মানে কসম কাটবে, দিব্যি কাটবে, সে ভালো সাজার জন্য, অন্যের মনোরঞ্জনের জন্য, অন্যের নিকট নিজের আধিপত্য বজায় রাখার জন্য। সূত্র নাম্বার
অর্গান অফ মেডিসিন ৭৭, ৭৮, ৭৯, ৮০ এখান থেকে আমি তথ্যগুলো নিয়েছি। আমি মহিমা রঞ্জন মুখোপাধ্যায় ক্রনিক মায়োজম, হ্যাঁ, ক্রনিক মায়োজমের সীমাবদ্ধতা ও প্রতিকার পৃষ্ঠা নাম্বার ৩১ থেকে ৩৭ এমনকি ১০২ নম্বর পৃষ্ঠা থেকে আমি আমার তথ্য নিয়েছি। ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওষুধ পরিচয় পৃষ্ঠা নাম্বার ৩৮ থেকে ৪৩ এখান থেকে আমি তথ্য নিয়েছি। তো আসলে আমি আবারও বলতে চাই, সাইকোসিসের যে টোটাল চিত্র আমি যে আলোচনা করেছি, হয়তো বা আমাকে দেখছেন বা আমার সাথে আমার কথাগুলো শুনতেছেন, বা আমাকে যদি একটু ফলো করে থাকেন, আমার বাচনভঙ্গি টোটাল কিছু সাইকোসিস মাইজমের অন্তর্ভুক্ত। আর সাইকোসিস মানে নিজের ঢুল নিজে পিটায়। সাইকোসিস সারা জীবন নিজের ঢুল পিটায়। আপনারা আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন একটু খেয়াল করে দেখবেন যে আমি কি করতেছি, একটা ছবি কি বলে লাল নীল সবুজ রং বিভিন্ন রঙের ঢঙে রঙে ঢঙে রঙে রঙায়িত করে আমি কিন্তু পোস্ট ছাড়ছি, বা দেখা গেছে যে একই পোস্ট বারবার দিচ্ছি। এটা একটা কারণ হতে পারে যে সাইকোসিস নিজের ঢুল নিজে পিটায়। হয়তো বলতে পারেন কেন? একটাই কারণ যে নিজের ঢুল সাইকোসিস বিশ্বাস করে যে নিজের ঢুল অন্যকে পিটাইতে দিলে তাহলে সেই ঢুল ফাটিয়ে দিবে, অর্থাৎ সেই ঢুল আর বাজানো যাবে না। বিষয়টা এলো এমন। আরেকটি বিষয় হচ্ছে যে আমি পূর্বেই বলছি প্রতিহিংসা পরায়ণ থাকি। হ্যাঁ, কেউ যদি আমাকে তিল পরিমাণ টোকা দেয়, সেটা যদি আমার অন্তরে দাগ কাটে, আজ হোক আর 12 বছর পরে, সেটা দেখা যায় আমার একটা প্রতিশোধের একটা আগুন জ্বলতে থাকে। আর হলো কি অবিশ্বাসী, আমি কোনো কিছু বিশ্বাস করতে পারি না। আমি পূর্বেই বলছি আমি ডান হাত বাম হাতকে বিশ্বাস করি না। গোপন করার একটা প্রবণতা বললাম, যে কারণ আপনারা সবাই ডক্টর দেখে আমি আমার রোগের কথা বলেছি, না হলে আমি সব গোপন করতাম। হ্যাঁ, আরেকটি হলো বদ্ধমূল ধারণা। আমি এখনো বদ্ধমূল ধারণায় আছি যে আমার আলোচনা শোনার পর না জানি কে একটু মন্তব্য করে একটা খারাপ মন্তব্য হবে, এই একটা বদ্ধমূল ধারণা। আসলে আমি শুধু একটি কথা বলি, শেষ করছি, যে এই আমাদের সমাজে সাইকোসিসের কিন্তু শেষ নেই। আসলে আমি বলতে চাচ্ছি আমার মতো শত শত লক্ষ লক্ষ সাইকোসিস আছে, সাইকোটিক মায়াজমের রোগী আছে। আসলে এখান থেকে হয়তো বা সবাই পরিত্রাণ পাওয়ার ইচ্ছা, কিন্তু আসলে তো সঠিক হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি ছাড়া তার আমাদের আর গতি নেই। কারণ অন্য পৃথিবীতে তো এর কোনো অস্তিত্ব আছে বলে আমার জানাও নেই। তো আপনারা ধৈর্য সহকারে আমার আলোচনা যারা শুনলেন দেখলেন, সকলে আমার ভুল ত্রুটিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে এখানে যারা ধৈর্য সহকারে শুনলেন সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধীয় সালাম। আর সর্বশেষে যে কথাটা বলতে চাই, কে বলে সাইকোসিস নাই? কে বলে সাইকোসিস নাই? সাইকোসিস সারা বাংলায়, এক সাইকোসিস আসলামের তরে, আর লক্ষ সাইকোসিস ঘরে ঘরে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। চমৎকার, দারুণ, খুব সুন্দরভাবে আসলে আসলাম স্যার আমাদের মাঝে যেভাবে নিজের বর্ণনা দিয়ে নিজের পরিচয় দিয়ে আমাদেরকে সাইকোটিকটা তুলে ধরলেন, আমার মনে হয় এটা আমাদের অনেকদিন মনে থাকবে, এবং আমরা যখনই সাইকোটিক ভুলে যাব তখনই একবার আসলাম স্যারের এই বর্ণনার কথাগুলি মনে করব, তাহলে হয়তো আমরা সাইকোটিক আর ভুলে যাওয়ার কোনো অবকাশই থাকবে না। আসলাম স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমি এখন আমাদের শ্রদ্ধেয় অনন্য মান্নান স্যারকে রিকোয়েস্ট করব সাইকোটিক সম্পর্কে তার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনন্য মান্নান স্যার? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি শুরু করুন। ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আসলে জি স্যার, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। পূর্ববর্তী বক্তা ডাক্তার আসলাম উদ্দিন অন্যরকম ভাবে সাইকোসিস বিষয়ে সাইকোসিসের বিভিন্ন প্রকাশ ধরন বিষয়ে যেভাবে আলোচনা করলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। তো ওনাকে অনেক ধন্যবাদ। আজকে এই সাইকোসিস বিষয়ে আলোচনাটা অত্যন্ত মূল্যবান ভাবে উপস্থাপন করছেন। পূর্ববর্তী বক্তা ডাক্তার খাদিজা উনি অতি সুন্দরভাবে সাইকোসিসের
বিভিন্ন ম্যানিফেস্টেশন চমৎকারভাবে উপস্থাপন করেছেন। উভয় বক্তাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং ফোরামের সম্মানিত কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনার অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আমি বিশ্বাস করি যে আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামে অত্যন্ত জ্ঞানী, সম্ভাবনাময় ভালো বক্তা আছেন এবং আমাদের এই ফোরামের উৎসাহী তরুণ হোমিওপ্যাথদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে শুধু এই ফোরামের মধ্যেই সম্ভবত তেনারা সুনাম অর্জন করবেন না, এই সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়বে এবং হোমিওপ্যাথি বিস্তারের লক্ষ্যে পাশাপাশি অন্যান্য যে সমস্ত মঞ্চ আছে অনলাইন আলোচনা, সেখানেও তেনারা ভূমিকা রাখতে পারবেন। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি হোমিওপ্যাথির আবিষ্কর্তা শ্রদ্ধেয় স্যামুয়েল হ্যানিম্যানকে, যিনি এই পৃথিবীর এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন অন্ধকার যুগ চলছিল, যখন রক্তমক্ষম জাতীয় চিকিৎসাই একমাত্র এলোপ্যাথ বা ট্রেডিশনাল চিকিৎসকদের অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল। এই অমানবিক চিকিৎসা ব্যবস্থার থেকে অগণিত শত সহস্র মানুষের প্রাণহানি লক্ষ্য করে মহাত্মা হ্যানিম্যান বিবেকের তাড়নায় ট্রেডিশনাল চিকিৎসা ব্যবস্থা পরিত্যাগ করেছেন, যখন তিনি জানতেন না যে এরপরে তিনি কোন পেশায় যাবেন। তখন হোমিওপ্যাথি সম্বন্ধে ওনার কোনো ধারণাই ছিল না। যাই হোক, হোমিওপ্যাথি আবিষ্কারের পর একটা জিনিস প্রতিষ্ঠিত হলো যে সদৃশ্য বিধান, সিমিলিয়াস কিউরেন্টা, যে ওষুধের যে রোগ তৈরি করার ক্ষমতা থাকে ওই ভেষজ বা ওই ওষুধ অনুরূপ রোগকে নিরাময় করতে পারে। প্রথম দিকে আমরা দেখি যে স্থূল মাত্রায় প্রথম দিকে প্রকৃতি প্রদত্ত যে উদ্ভিজ্জ জগতের গাছপালা থেকে সাধারণভাবে মানুষ বিভিন্ন অভিজ্ঞতার মূলে যে সমস্ত ঔষধি গুণ পেয়েছেন সেইগুলোই আমাদের হোমিওপ্যাথির প্রধান অবলম্বন হয়ে দেখা যেত। সেগুলো স্থূল মাত্রায় ব্যবহার হচ্ছিল এবং অনেকটা কবিরাজি ধরনের। তো সেগুলা মাত্রা কমাইতে কমাইতে দেখা গেল যে হ্যাঁ, তারা রোগ নিরাময় করে এবং যতই মাত্রা কমা যায় ততই আরোগ্যটা স্থায়ী হয়। বাস, হোমিওপ্যাথির মূল মন্ত্র সদৃশ্য বিধান প্রতিষ্ঠিত হলো, চারিদিকে হোমিওপ্যাথি ছড়িয়ে পড়লো। আরো 16 সালের পূর্ব পর্যন্ত মহাত্মা হ্যানিম্যান নিজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং ওনার সহকর্মী অন্যান্য বরেণ্য চিকিৎসকদের নিকট থেকেও আরোগ্যের পথে বিভিন্ন বাধা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সদৃশ্য বিধান দিয়ে, সদৃশ্য ঔষধ দিয়েই সকল ক্ষেত্রে আরোগ্য হচ্ছিল না। এই অসুবিধে পাওয়ার পর হ্যানিম্যান 1816 সালে এই অসুবিধাগুলা গবেষণা শুরু করলেন। দীর্ঘ 12 বছর মানে এক যুগ বিভিন্ন রোগী পর্যবেক্ষণ ও গবেষণার
করার পর উনি অনেক সমাধান খুঁজে পেলেন। অর্গান, এরই মধ্যে অর্গানন তৃতীয় সংস্করণ 1824 সালে অর্গানন তৃতীয় সংস্করণ হলেও মর্তা হ্যানিম্যান এই ক্রনিক রোগ আরোগ্যের পথে যে বাধাসমূহ সেটাতে উপস্থাপন করেন, অর্থাৎ তখনও তিনি গবেষণা অপূর্ণ ছিল। তারপরে 1828 সালে মহাত্মা হ্যানিম্যান তার গবেষণা পূর্ণাঙ্গ করলেন এবং ক্রনিক রোগ আরোগ্যের পথে যে বাধা সেগুলোকে উনি চিহ্নিত করলেন। উনি চিহ্নিত করে দেখলেন যেগুলো সোরা, সাইকোসিস, সিফিলিস এই তিনটি আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে। এগুলো নিয়ে উনি অনেক আলোচনা করলেন ওনার ক্রনিক ডিজিজ গ্রন্থে। ইতিপূর্বে প্রায় 1 মাস পূর্বে আমাদের ফোরামে সালফার নিয়ে আলোচনা হয়েছে। সম্ভবত ডক্টর শাহনারে বা সালফারের বিস্তৃত আলোচনা করেছেন। তো সেখানে আমরা সোরার পরিচয়টা পাই। সালফার যেহেতু সোরার রাজা, কাজে সালফার মানেই সোরা, আর সোরা মানেই সালফার, যেটা কভার করে। গত 1 সপ্তাহ পূর্বে আমাদের ফোরামের সম্মানিত সহসভাপতি ডাক্তার বিপুল চৌধুরী সুজা বিষয়ে আলোচনা করেছেন। অত্যন্ত বিস্তৃত, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন। তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে সাইকোসিসটা ওই সুজারি বৈশিষ্ট্যাবলীতে কভার করে। আজকে এই দিনে সাইকোসিস বিষয়ে আলোচনা নির্ধারণ করা হয়েছে এবং আমার মনে হচ্ছে দুঃখজনকভাবে আজকের এই অনলাইন ক্লাস কর্মসূচিতে পার্টিসিপেন্ট যথেষ্ট কম। এটা আগে থেকে সবাই বলা হয়, সবাই বলে। অর্গাননে 4র্থ সংস্করণ, 5ম সংস্করণ এবং 6ষ্ঠ লাস্ট সংস্করণে এই সোরা, সিফিলিস, সাইকোসিস বিষয়টি আলোকপাত করা হয়েছে এবং অর্গানের 195 নম্বর সূত্রে এ জাতীয় অসুখগুলিতে যেগুলা সহজে আরোগ্য হতে চায় না, সদৃশ্য ওষুধ পরও বারবার আসে, এগুলাতে মহাত্মা হ্যানিম্যান ক্রনিক ডিজিজ, তার লিখিত ক্রনিক ডিজিজ গ্রন্থ নিয়মাবলী অনুসরণ করে চিকিৎসা করতে বলা হয়েছে। কাজেই এই সূত্রের মাধ্যমে মহাত্মা হ্যানিম্যান ক্রনিক ডিজিজ গ্রন্থটাকে অর্গাননের সঙ্গে অবশ্য পাঠ্য হয়েছেন। এখন কথা হলো যে সাইকোসিস কি, সাইকোসিস কোথা থেকে আসলো। আমাদের প্রথম বক্তা একটাই ব্যাখ্যা দিয়েছেন যে দূষিত গনোরিয়া থেকেই প্রমেহ রোগের সাইকোসিসের উৎপত্তি। এই সাইকোসিসের উৎপত্তি বিষয়টি নিয়ে পরিষ্কার হওয়া প্রয়োজন যে প্রমেহ বা মেহ অর্থাৎ ধাতুস বলিয়া যেটা বাংলায় বা আয়ুর্বেদ শাস্ত্রে প্রচলিত আছে,
সেটাকে ঠিক সাইকোসিস বলা যায় না, বা সেটার থেকে সাইকোসিসের উদ্ভব হয় না। মহাত্মা হ্যানিম্যান বলে গেছেন, এবং আমাদের এই উপমহাদেশেও ডক্টর নীলমণি ঘটক, ডক্টর এস.পি. দে, ডক্টর মহিমারঞ্জন মুখোপাধ্যায়, এনারা তার বাংলা বই পুস্তক সমূহে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছেন যে দূষিত গণ বলতে যে গনোরিয়ার পিছনে গণকক্কাস নামক গণ আছে। এই জীবাণু দ্বারা কেউ সংক্রমিত হলে এই জীবাণু কর্তৃক সংক্রমিত হয় এর মধ্যে বলা উচিত যে ছোরা না থাকলে মানুষের এই চরিত্রহীনতা আসে না, দূষিত সংসর্গে যাওয়ার মনে বাসনা আসে না। কাজে ছোরার প্রাধান্য থাকলেই মানুষের মধ্যে এই দূষিত সংসর্গের জন্য মনের বাসনা জাগে এবং তারাই এই দূষিত পল্লীতে বা দূষিত সংসর্গে লিপ্ত হয়। দুর্ভাগ্যক্রমে গণকক্কাস জীবাণুবাহিত হয়ে মূত্রযন্ত্রের পীড়ার সৃষ্টি হয়। এই মূত্রযন্ত্রের পীড়াটি আমরা দেখি যে মূত্রযন্ত্রের পীড়া দূষিত সঙ্গমের মাধ্যমে যদি গণকক্কাস জীবাণু দ্বারা সংক্রমিত হয়, তাহলে 4-5 দিন সংসর্গের 4-5 দিন কোনো উপসর্গ দেখা দেয় না। 4-5 দিন পরে, অর্থাৎ এটাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়, সুপ্তাবস্থা বলা হয়, এই পিরিয়ডটার পরে ওই লোকের মূত্রনালীতে সুড়সুড়ি, চুলকানি ইত্যাদি উপসর্গ দেখা যায়, যেটা মূলত প্রস্রাব নির্গমনকালেই অধিকতর হয়। এটা হচ্ছে সুপ্তাবস্থার পরে যে মূত্রনালীতে যে জ্বালা, চুলকানি, সুড়সুড়ি এবং সাদা দুধের মতো স্রাব নির্গত হয়, এটাকে বলা হয়েছে প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থায় যদি এটার যথাযথ চিকিৎসা না হয়, তাহলে রোগটি দ্বিতীয় অবস্থায় যায়। এই প্রাথমিক অবস্থা মূলত 4 থেকে 7 দিন পর্যন্ত থাকে। তারপরে রোগটা তীব্র অবস্থা শুরু হয়, অসম্ভব যন্ত্রণা, প্রদাহ। এটা বলা হয় যে মূত্রনালীর প্রায় 1 ইঞ্চি ভিতর একটা গহ্বর থাকে, সেখানে গণকক্কাস গুলা জমা হয় এবং তারা প্রদাহ সৃষ্টি করে। এই প্রদাহের কারণে যন্ত্রণাটা এতই বেশি তীব্র হয়ে যায় যে প্রাণ অসহনীয় হয়ে ওঠে। মূত্র সহজে নির্গত হতে চায় না, ঘন ঘন প্রস্রাবের বেগ আসে, অথচ প্রস্রাব কাটতে গেলে আরো ভীষণ যন্ত্রণা, আগুনের মতো জ্বালা যন্ত্রণা ভুগতে হয়। বলা হয়েছে এই পিরিয়ডটা দ্বিতীয় অবস্থা, অর্থাৎ চরম অবস্থা, দূষিত গনোরিয়ার চরম অবস্থা। এটা 3 সপ্তাহ পর্যন্ত বিস্তার লাভ করে। 3 সপ্তাহ মধ্যে যদি উপযুক্ত চিকিৎসা না হয়, তাহলে এটাই প্রাদায়িক অবস্থাটা ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়, এটা উপশমিত হয়, এটা কমে যায়, জ্বালা যন্ত্রণা কমে যায়। তারপরে তৃতীয় অবস্থা শুরু হয়। এই তৃতীয় অবস্থায় জ্বালা যন্ত্রণা থাকে না, পেশাব স্বাভাবিক কিছুটা হয়ে আসে, মিশ্রিত স্রাবের বর্ণ হলদে, সবুজ এ জাতীয় হয়, সাদা আর থাকে না। এটাকে গ্লিট অবস্থাও বলা হয়। এই গ্লিট অবস্থায় যদি উপযুক্ত চিকিৎসা না হয়, তাহলে এটা তার শরীরে নানান রকম ব্যাধির সৃষ্টি করে। এখানে মহাত্মা হ্যানিম্যান যা বলে গেছেন, ওনার
ক্রনিক ডিজিজ গ্রন্থে, তাতে দেখা যায় তিনি বলেছেন যে সোরা হচ্ছে এতটাই ভয়ানক, এতটাই বিশ্বব্যাপী এবং এতটাই স্বাস্থ্য বিপর্যয়কারী দোষ, যেটা হচ্ছে পৃথিবীর মানুষকে যদি ভাগ করা যায় তাহলে 8 ভাগের 7 ভাগে হচ্ছে সোরা ঘটিত, সোরা আক্রান্ত, এবং 8 ভাগের 1 ভাগ মাত্র সিফিলিস সাইকোসিস। অর্থাৎ সেই যুগে সিফিলিস সাইকোসিসের পরিমাণ একটু সীমিত স্তরে ছিল। কিন্তু এখন আমার পূর্ববর্তী বক্তা যেটা বলে গেছেন সেটাই ঠিক, যে সাইকোসিস এখন ঘরে ঘরে। আমরা যে সারা পৃথিবীতে এত অশান্তি দেখি, নানান অজুহাতে এক দেশ আরেক দেশকে আক্রমণ করছে, আমাদের সামাজিক যে অস্থিরতা, আমাদের সমাজে যে অনৈতিক সন্ত্রাস, এগুলোর পিছনে সাইকোসিস ও সিফিলিটিক মায়াজম কাজ করছে। তো মহাত্মা হেনিম্যানের বই পুস্তকে আমরা যতটা না এগুলা সাইকোসিস সিফিলিস রক্ষা পাই, এটা পরবর্তী মনীষীগণ এটা আরো বিস্তৃত করেছেন, আরো বিস্তৃত গবেষণা করে আরো বিভাজনটা চমৎকার করেছেন। প্রথম বক্তা যেটা অনেকটাই বলে গেছেন, সুন্দরভাবে বলে গেছেন যে 3টি মায়াজমের পরেও আরো কিছু মায়াজম আমরা পাই। তো এ পর্যন্ত 3টি মায়াজমের পরে আরেকটি মায়াজম, স্বীকৃত মায়াজম, অধিকাংশ ডাক্তার চিকিৎসক স্বীকৃত, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। তারপরে আরো কিছু কিছু মায়াজমের কথা বলা হয়, কনজামশন, তারপর স্কোপুলা, সিউডোসোরা ইত্যাদি। তো যাই হোক, আমরা আজকের আলোচনা সাইকোসিসে সীমাবদ্ধ রাখবো। তো আমাদের অ্যানিম্যান পরবর্তী নিবেদিত হোমিওপ্যাথ গণের ফিলোসফি হতে আমরা যেটা জানি সেটা হলো, যতক্ষণ আমি যেটা বললাম যে দূষিত গনোরিয়া, এই দূষিত গনোরিয়ায় যত কুফলে হোক সেটা কিন্তু সাইকোসিস নয়। দূষিত গনোরিয়া কেবলই একটি রোগ, সিফিলিসের মতো কেবলই একটি রোগ, এবং এটা পিছনে থাকে সোরার উত্তেজনা, অর্থাৎ তাকে বিপদগামী হতে সোরাই তাকে প্রলুব্ধ করে। এখন বিষয় হলো, তাহলে সাইকোসিস আসে কিভাবে? বলা হচ্ছে যেটা কারো জীবনী শক্তি যদি সবল থাকে তাহলে ন্যাচারালি হয়তো একসময় সে এই গনোরিয়া মুক্ত হওয়া সম্ভব। সুস্থ জীবনযাপন যদি করা যায়, স্বাস্থ্যকর নিয়ম কানুন যদি প্রতিপালন করা যায়, কখনো কখনো জীবনী শক্তির তাড়নাতে এটা, যেহেতু এটা রোগ, এটা ভালো হওয়া সম্ভব। তবে অনেকেই বলেন যে এই দূষিত গনোরিয়া থেকে মুক্তি পাওয়া সদৃশ্য বিধানে চিকিৎসা ব্যতীত মুক্তি হওয়া সম্ভব নয়। আবার হোমিওপ্যাথির দর্শন অনুযায়ী বলা হচ্ছে যে গনোরিয়া সাইকোসিস নয়, বাট ওই গনোরিয়া সুপ্ত অবস্থায় হোক, প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা, চরম অবস্থা অথবা গ্রিট অবস্থা, যেটাই হোক, যে অবস্থাতেই হোক, যদি হোমিওপ্যাথিক নিয়মে যদি চিকিৎসা করা যায়, সদৃশ্য বিধানে যদি চিকিৎসা করা যায়, তাহলে আর সেটা সাইকোসিসে পরিণত হইতে পারে না। সেটা সেখান থেকে আরোগ্য হয় এবং রোগী আবার নির্মল স্বাস্থ্যের করে। কিন্তু ওই যে আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন, সাইকোসিস হচ্ছে, সাইকোসিসের উৎস হচ্ছে একটা দূষিত সঙ্গম, এবং এটা তারা গোপন প্রিয়তা, মানে গোপনেই এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কবিরাজি অথবা এলোপ্যাথিক
ব্যবস্থায় এটাকে গোপনে গোপনে দ্রুত ভালো হওয়ার জন্য ইনজেকশন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে আমাদের শরীরের ভিতরের যে প্রকৃতি, যেটাকে হ্যানিম্যান ভাইটাল ফোর্স বলে উল্লেখ করেছেন এবং ষষ্ঠ সংস্করণে গিয়ে এটাকে ভাইটাল প্রিন্সিপাল বলেছেন। তো সেইটে এই দূষিত স্রাবটাকে ভিতরে জায়গা না দিয়ে সব সময় চেষ্টা করে যেটাকে বাহিরে পাঠিয়ে দেওয়ার জন্য। সেখানে জীবনী শক্তি এই স্রাব সমূহ উৎপাদন করে, অর্থাৎ শরীরের কিছু টিস্যু মুজ আকারের সৃষ্টি করে ভিতরের যন্ত্রগুলিকে ধৌত করে পরিষ্কার রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকেন। এখন জীবনী শক্তি যতক্ষণ এই ধৌত কার্য করার জন্য ভিতরের থেকে বাহিরের দিকে যতক্ষণ পর্যন্ত স্রাবটা নির্গত করতেই থাকেন, ততক্ষণ ওই মানুষটি বড় ধরনের কোনো পীড়া হয় না। কিন্তু আমরা এই জীবনী শক্তির যে নির্মল দেহযন্ত্রকে নির্মল করার যে স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে যখন আমরা বাধা দিয়ে অসদৃশ্য বিধানে, অর্থাৎ হোমিওপ্যাথিক নিয়ম ব্যতীত যেগুলো চাপা দেওয়া চিকিৎসায় যাবৎ প্রচলিত আছে, গোপনে গোপনে সেগুলোর আশ্রয় নিয়ে যখন এই স্রাব গুলাকে আমরা বন্ধ করি, স্রাব গুলাকে যখন চাপা দেই, তখন জীবনী শক্তি অসহায় মতো এই চাপা দেওয়া চিকিৎসার কাছে মেনে নিতে বাধ্য হন, তখন স্রাব ভালো হয়। এবং যারা এই দূষিত সংসর্গে যায়, তারা গোপনে গোপনে এই স্রাব থেকে, যন্ত্রণা থেকে মুক্ত হয়ে নির্মল আরোগ্য হয়েছেন বলিয়া তারা প্রতারিত হয়। এখানে বলা হয়েছে যে এই গনোরিয়া যে মুহূর্তে, গনোরিয়া স্রাবকে যে মুহূর্তে ভিতরমুখী করা হলো, যে মুহূর্তে চাপা দেওয়া হলো, সেই মুহূর্তেই এটা সাইকোসিসের রূপ নিল, অর্থাৎ সেদিন থেকেই এটা সাইকোসিস। বিলম্বের প্রয়োজন নেই। কেউ যদি মনে করে যে না, হোমিওপ্যাথিক ক্রনিক ডিজিজ মানে দীর্ঘকালীন পীড়া, অনেকদিন ভুগতে হবে, তা না। সাইকোসিস এবং সিফিলিস অসদৃশ্য বিধানে বা কোষপাশরা যেদিন থেকে চাপা দেওয়া হলো, ওই মুহূর্ত থেকেই ওটা হচ্ছে মায়াজম। তাহলে আমরা মায়াজমের উৎসটা পাইলাম, যে গণকক্কাস বাহিত প্রকৃত গনোরিয়া যেটা, সেটাকে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যখন আমরা চাপা দেওয়ার চিকিৎসা অবলম্বন করি, জীবনী শক্তিকে বাধ্য করি এটাকে যখন ভিতরে গ্রহণ করতে, তখন এটা সাইকোসিস মায়াজমের সৃষ্টি করে। এখন কথা হলো, এই নিয়ে অনেকে বিতর্ক করে যে সাইকোসিস এটা তো জীবাণু, তো জীবাণুটা কোথায় গেল? এই জাতীয় ধারণা অর্গাননের চতুর্থ সংস্করণের আগ পর্যন্ত ছিল। এবং মহাত্মা হ্যানিম্যান এটা বোঝানোর চেষ্টা করেছেন যে শক্তি হোমিওপ্যাথিতে জীবাণু কোন রোগ নয়। জীবাণু বাহিত এক ধরনের স্বাস্থ্য বিনাশী শক্তি, অশুভ শক্তি। তাহলে অনেকে মনে করতে পারে যে কোষ পাছড়ার যে সূক্ষ্ম জীবাণু, এটাই তো ছোরা, কিংবা গনোরিয়ার যে গণকক্কাস, সেটাই তো সাইকোসিস হওয়ার কথা। কিন্তু না, আমরা বলতে পারি মহাত্মা হ্যানিম্যানের এই আবিষ্কার অনুযায়ী যে কোষ পাছড়া যে সূক্ষ্ম কীট, সেটা বাহক মাত্র, সেটা ছোরার বাহক মাত্র, সেটা ছোরাকে বহন করে। ডেঙ্গু মশা যেমন, ডেঙ্গু মশা ওই জীবাণুর বাহক, অনুরূপ ভাবে আমাদের এই গণকক্কাস জীবাণুটা, এটা থেকেই সাইকোসিসের উৎপত্তি হয় যদি এটাকে
ভিতরমুখী করা হয়। এখন সাইকোসিস হয়ে গেলে, এই যে সাইকোসিস কারো জীবনে, গণকক্কাস কারো জীবনে যখন চাপা পড়ে, তখন এটাকে বলা হয় অর্জিত সাইকোসিস। অর্জিত সাইকোসিস অর্থাৎ নিজ জীবনে অর্জন করা। আবার এইটা যদি তার পরবর্তী প্রজন্মে আসে, তখন বলা হয় এটাকে প্রাপ্ত দোষ। যে সাইকোসিস, সিফিলিস, সোরা যেটাই ঘটুক, পূর্বপুরুষের কোন জন্মে যদি এই দোষটা যদি সংক্রমিত হয়ে থাকে এবং সেটা যদি প্রকৃত চিকিৎসায় যদি আরোগ্য না হয়ে থাকে, যেটা বংশ পরম্পরায় যেটা আসে, যেটা আমাদের অনেক হোমিওপ্যাথ ভুল করেই যেটা বলেন যে এই জাতীয় রোগের যে সমস্ত ম্যানিফেস্টেশন, যে সমস্ত উপসর্গ, সেগুলাকে তেনারা বলেন যে বংশগত রোগ। এটা বংশগত রোগ। হোমিওপ্যাথিতে এ ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ নাই। এটা বলতে হবে প্রাপ্ত দোষ, অর্থাৎ পিতামাতার বা তারও পূর্ববর্তী কোন মৌরুষে যদি এটা সংক্রমিত হয়ে থাকে এবং এটা যদি আরোগ্য করা না হয়ে থাকে, তাহলে পরবর্তী প্রজন্মে এটা হচ্ছে, সেখানেও সাইকোসিস, বা তফাৎটা হইলো যে সেটা হচ্ছে প্রাপ্ত দোষ, অর্থাৎ সন্তান নির্দোষ, বাট তার জন্মগত সূত্রে এইটা সে উত্তরাধিকার সূত্রে তার ভিতরে সংক্রমিত হয়েছে। এটা হচ্ছে সাইকোসিস, প্রাপ্ত সাইকোসিস। এখানে বলা যায় যে অর্জিত গনোরিয়া অসদৃশ্য বিধানে চাপা দেওয়ার পর যে সাইকোসিস সৃষ্টি হলো, এটা তার জীবনেই এটাকে রিকভারি করা সম্ভব। অর্থাৎ তিনি সাইকোসিসের পূর্ববর্তী বক্তা যেটা সুন্দরভাবে বলে গেলেন যে সাইকোসিসের কি কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা কোন সদৃশ্য মেডিসিন যদি প্রয়োগ করি, তাহলে এই অর্জিত সাইকোসিস থেকে মুক্ত হওয়া সম্ভব। আর যদি প্রাপ্ত সাইকোসিস হয়, অর্থাৎ পিতামাতা, দাদা দাদি, নানা নানি, এদের পক্ষ থেকে যদি এইটা বংশগতির মাধ্যমে যদি এসে থাকে, তো সেটার কারণে যে সাইকোসিসের ম্যানিফেস্টেশন গুলা, সেগুলা হয়তো উপশম আরোগ্য করা সম্ভব, কিন্তু সাইকোসিস নির্মূল করা সম্ভব নয়। অর্থাৎ গনোরিয়া পীড়া যে স্রাবটা ভিতরে প্রবেশ করেছে, সেটাকে রিকভারি পুনরায় বাহির না করা পর্যন্ত সাইকোসিসের ভিত্তিটাকে নষ্ট করা সম্ভব নয়। আর যেহেতু ওই শিশু সন্তানের দেহে এটা সরাসরি ঢোকেনি, সেহেতু তার জীবনে এটা রিকভারিও সম্ভব হয়। এই কারণে আমরা অর্গানন অনুযায়ী অনেকেই অনেক সময় মনে করি যে হোমিওপ্যাথিক সদৃশ্য বিধানে মানুষকে সোরাদোষ, সাইকোসিস দোষ, সিফিলিস দোষ মুক্ত করে হয়তো একটা সুস্থ জাতি, চরিত্রবান জাতিতে গঠন করা সম্ভব। এটা কিছুদিন গর্ভবতী মহিলাকে অনেকে মনে করে, গর্ভবতী মহিলাকে ওষুধ খাওয়া নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। অনেকে মনে করে যে গর্ভবতী মহিলা যাতে গর্ভস্থ সন্তানটা প্রসবকালীন যন্ত্রণাটা না হয়,
কেবল সেই ব্যবস্থাটা নেওয়া হয়। নিরাপদ প্রসবেই শুধু নয়, একটা শ্রমমুক্ত শিশু হওয়া সম্ভব বলে মহাত্মা হ্যানিম্যান ক্রনিক ডিজিজ গ্রন্থে নির্দেশনা দিয়েছেন। এখন কথা হলো, আমার পূর্ববর্তী বক্তা এত সুন্দরভাবে বলেছেন যে সাইকোসের বিভিন্ন ম্যানিফেস্টেশন সম্বন্ধে আমি নিশ্চয়ই ডক্টর আসলাম সাহেবের যে অত সুন্দরভাবে বোঝাইতে পারবো না। শাস্ত্রীয় কথাবার্তা গুলা যথেষ্ট আরামদায়ক লাগেও না। বোধগম্য ভাষায়, সেটা মানুষ যে ভাষায় বোঝে সেটাই সেইভাবে উপস্থাপন করলে অনেক সুন্দর হয়। এখন বিষয় হইল, আমার পূর্বে বক্তা বিভিন্ন সাইকোসিসের ম্যানিফেস্টেশন উল্লেখ করেছেন, তো সেগুলো যদি আমরা অনুসরণ করি নিঃসন্দেহে আমরা সাইকোসিসের ধারণায় পরিপক্ক হব। এখন আমি কিছু উল্লেখ করব ডাক্তার এসপি দের থেকে। ডাক্তার এসপি দে আবার এই সাইকোসিসের লক্ষণ গুলাকে, ম্যানিফেস্টেশন গুলাকে দুই ভাগে ভাগ করেছে, সুপ্ত সাইকোসিস এবং বিকশিত সাইকোসিস, অর্থাৎ সাইকোসিসের দ্বিতীয় অবস্থা, দ্বিতীয় দশা। এখন বিষয় হলো, এটা তো ঠিক যে সাইকোসিস যারা সাইকোসিসে যখন রূপ নেয়, সেটা অর্জিতই হোক কিংবা প্রাপ্তই হোক, বংশ পরম্পরায় প্রাপ্তই হোক, জীবনী শক্তি যখন সবল থাকে, মহান সৃষ্টিকর্তার গুণে অধিকাংশ মানুষ তার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তার শরীরের ভিতরে জীবনী শক্তি অত্যন্ত সবল থাকে। এটা মহান সৃষ্টিকর্তার গুণ, মহান সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত। তা না হলে সারা দুনিয়ায় সুস্থ মানুষ আর খুঁজে পাওয়া যেত না, যদিও অধিকাংশ মানুষের মধ্যে এই মায়া আছে। তাহলে জীবনী শক্তি যখন প্রবল থাকে, সবল থাকে, এবং কোন মানুষ যখন আরো স্বাস্থ্য হানিকর বিভিন্ন জীবনযাপন যদি না করে, তাহলে জীবনী শক্তির কল্যাণে মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সাইকোসিসের ম্যানিফেস্টেশনটা প্রকাশটাকে ঠেকিয়ে রাখতে পারে। তথাপিও স্তীমিত ভাবে একটু আধটু যে সমস্ত মানুষ উপসর্গে মাঝে মাঝে মানুষকে এসে কষ্ট দেয়, সেগুলোকে একটা স্পিডে সুপ্ত সাইকোসিস আখ্যায়িত করেছে। যেমন রক্তহীনতা একটু একটু, তারপর মাঝে মাঝে এই বর্ষা ঝড় বৃষ্টি আসলে একটু শরীরে বাত বেদনার প্রকাশ। তারপর মানুষের সাধারণত সর্দি কাশি হওয়াটা কোনো বিষয় না, নাকে মুখে ধুলোবালি লেগে শরীরের জীবনী শক্তি সেটাকে ভিতর যন্ত্রটাকে পরিষ্কার করার জন্য স্রাবের সৃষ্টি করেন, এটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া। কিন্তু সেটা যদি অস্বাভাবিক ভাবে হয়,
কথায় কথায় যদি এরকম হয়, তা সেটাই হচ্ছে সাইকোসিসের একটা বিষয়। তারপর যে কোনো অসুখ হলে মানুষ আরোগ্য হয়, জীবনী শক্তির স্বাভাবিক তেজে তো মানুষ অনেক অসুখ থেকে মুক্তি পায়, কিন্তু সে আরোগ্যটা একটু ধীরে ধীরে হয়। যদি তার সাইকোসিস দোষটা যদি একটু দুর্বল হয় বা সুপ্ত অবস্থায় থাকে, ক্ষিপ্ত অবস্থায় না থাকে, তাহলে তার রোগ থেকে আরোগ্যটা একটু ধীর স্বভাবের হয়। তারপর কি হয়, স্মরণ শক্তি কমে যায়, বর্তমান সময়ের ঘটনাগুলা ভুলে যায়, কালকে যা ঘটছে, পরশুদিন যা ঘটেছে সেটাই মনে করতে পারছে না, অথচ অনেকদিন আগের ঘটনাগুলা তার ঠিকই মনে থাকছে। তারপর পূর্ববর্তী বক্তা একটু বলে গেলেন, বদ্ধমূল ধারণা বা বিশ্বাস, যেটা মনের মধ্যে একবার বদ্ধমূল হয়েছে, সেটার থেকে আর মুক্তি নাই। আমরা অনেক ক্ষেত্রেই দেখি, অনেক জ্ঞানী গুণী মানুষও আছে যারা তার শিষ্য বা তার অনুগত বা কর্মস্থলে অধস্তন কাউকে যদি একবার খারাপ দৃষ্টিকোণ থেকে দেখেছে, তাহলে সে যত ভালোই হোক, তার সম্বন্ধে ওই বসের মধ্যে আর সুস্থ ধারণা বা বিশ্বাস আর আনা যায় না। এটা ওই কর্তৃপক্ষের বা ওই বসের মধ্যে বর্তমান ধারণা, এটা আমিও অনেক দেখেছি, আপনারাও দেখে থাকবেন। তারপর ডাক্তার খাদিজা মনি এবং পূর্ববক্তা বলেছেন চুল উঠে যায় এবং মাথায় টাক পড়ে, মানে সাধারণত গোল, পুরোপুরি টাক না পড়লে গোল আকারে, গোলাকার টাক বা চুল পড়ে যাওয়া দেখা যায়। আসিল বা আসিলের মতো উদ্ভিদ যতগুলো আছে, এভেন সূক্ষ্ম সূক্ষ্ম যে ছোট ছোট তিলক চিহ্ন, এগুলো সাইকোসিসের চিহ্ন আর কি। আর এই যে সেটা হলো যে সাইকোসিস মানে হচ্ছে বর্ষাকালে রোগ আক্রান্ত হওয়ার একটা প্রবণতা। ডক্টর খাদিজা মনি বলছেন যে মদ, মশলা, মাংস জাতীয় খাদ্য বেশ ভালো লাগে, খেতে চায়, কিন্তু সহ্য হয় না, বলে খেলে সে অসুস্থ হয়ে পড়ে, কষ্ট করে। হ্যাঁ, পূর্ববর্তী বক্তারা যা বলেছেন আমি রিপিট করতে চাই না। হ্যাঁ, তেনারা নখগুরুর কথা বলছেন, শ্বেত পদে আসতে বন্ধ, হেঁটে বেড়ালে ভালো থাকে, বলেছেন। এবার আমি বলবো, দেখাবো যে ডাক্তার স্পিডে, যিনি এই উপমহাদেশে হোমিওপ্যাথির বিখ্যাত ডাক্তার বলে আমরা জানি, যিনি হোমিওপ্যাথির জন্য অনেক কাজ করেছেন, যার লেখাজোখা, যার আমরা বিভিন্ন ভাবে পাচ্ছি এবং উপকৃত হচ্ছি। তিনি সাইকোসিসের দ্বিতীয় দশার লক্ষণাবলী যে সমস্ত দেখিয়েছেন, সেটা হলো মেয়েদের এই সাইকোসিস দ্বারা বিকশিত লক্ষণগুলো, এই মেয়েরাই সাধারণত ভুক্তভোগী বেশি, অথচ এটার মূল কারণ কিন্তু তারা নয়। আমরা দেখি অত্যন্ত সুন্দর স্বাস্থ্যের অধিকারী অনেকে বিবাহের কিছুদিন পরে নানান রোগ ব্যাধিতে জরাজীর্ণ হতে দেখেন, বন্ধা হতে দেখেন। এর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ওই যে তার স্বামী, যিনি গনোরিয়ার বিভিন্ন স্টেজে, হতে পারে প্রাথমিক স্টেজ, হতে পারে গ্লিট অবস্থা। গ্লিট অবস্থা তো লক্ষণগুলো খুব একটা প্রকাশ থাকে না, কিন্তু সেই অবস্থাতেও অন্য আক্রান্ত হতে পারে। সেটা সরাসরি সঙ্গমের মাধ্যমে আক্রান্ত হতে পারে। এবং সেখানে বলা হয়েছে, যদি গ্লিট অবস্থায় যদি কেউ আক্রান্ত হয়, যেহেতু গ্লিট অবস্থায় তেমন কোনো স্রাব থাকে না, সেহেতু যিনি আক্রান্ত হচ্ছেন তেনারও স্রাব থাকবে না, তিনি অনেকটা নীরবেই আক্রান্ত হয়ে যাবেন। তাহলে দেখা যায় কি, আমাদের মা জাতিদের মধ্যে অনেকেই সচ্চরিত্র পুরুষদের দোষে
এই নিরপরাধ মেয়েরা আক্রান্ত হয়ে যান এবং তারা এটাকে সদৃশ্য উপায়ে চিকিৎসা না হওয়ার কারণে এটা শরীরের মধ্যে চাপা পড়ে গিয়ে সাইকোসিস মায়েরা সৃষ্টি করে এবং তার গহ্বর, মূত্রযন্ত্র এবং জননযন্ত্র এই অঙ্গগুলা আক্রান্ত হতে দেখা যায়। ডিম্বাশয় সিস্ট গঠন হয়। সিস্ট মানে হচ্ছে এক ধরনের দলাতা টিউমার আর কি। তারপর ফ্যালোপিয়ান টিউব প্রদাহ হয়ে যায় এবং ফ্যালোপিয়ান টিউব অনেক সময় নালীতে বন্ধ হয়ে ডিম্ব নিঃসরণ সুযোগ থাকে না, তখন তার মধ্যে বন্ধাত্ব দেখা যায়। আর রক্তহীনতা তো হ্যাঁ সুপ্ত অবস্থাতেও আছে, এটাতেও আছে। আরেকটা বিষয় হলো যে মানসিক লক্ষণ যেটা, সেটা অপরাধমূলক প্রবণতা, আত্মহত্যার ইচ্ছা। হ্যাঁ, পুরোপুরি বক্তারাও বলে গেছেন যে এরা নানান রকম অপরাধ যারা সারা বিশ্বব্যাপী করছে, সমাজকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এই সবগুলো হচ্ছে সাইকোসিসের দোষে আক্রান্ত। এরা আত্মহত্যার ইচ্ছা থাকলেও হ্যাঁ একটা বিশেষ পর্যায়ে আত্মহত্যার ইচ্ছা জাগে, কিন্তু এদের মরতে আবার ভয়ও আছে। এরা মরতে ভয় পায়, যে কারণে এরা কদাচিৎ আত্মহত্যা করে। মাথার যে খুশকি আমরা দেখি সেটাও সাইকোসিসের ফল। মাথার ভার্টেক্সে যে যন্ত্রণা। তারপর বলা হয় যে শরীরের যত প্রকার স্ফীতি, উদ্ভেদ, টিউমার, আসিল, সিস্ট, এগুলো সবগুলো হচ্ছে সাইকোসিসের নিদর্শন। বাত তো হয়ই, সাইকোসিসের একটা অনিবার্য পরিণতি হচ্ছে বাত। আবার এই বাতটা হচ্ছে বিশেষ ঋতুতে বাড়ে, বিশেষত বর্ষা ঋতুতে বাড়ে। আবার সাইকোসিস যখন চরম অবস্থায় যখন যায়, তখন এই বাত আক্রান্ত স্থানগুলো আবার ফুলেও যায়। আমি তো অনেক দেখেছি, অনেক নামি দামি লোকের ঘরের ছেলেরা এই চরিত্রহীনতার কারণে তাদের বাত এবং গাঁটে গাঁটে এতটাই ফোলা, হ্যাঁ, যে সেটা আর চিকিৎসার অযোগ্য, এরকমও দেখেছি। হ্যাঁ, পূর্ববর্তী বক্তা একটা সুন্দর কথা বলেছিলেন, খাদিজাও বলেছিলেন, সেটা হচ্ছে যে হৃৎপিণ্ডের হৃৎকপাটিকার ক্ষয় অস্বাভাবিকতা। অর্থাৎ হৃৎকপাটিকার কাজ হলো রক্তকে একটা সামনের দিকে সবসময় এগিয়ে ঠেলে নিয়ে যাওয়া। আবার রক্ত সামনের দিকে নিয়ে যাবে কিন্তু পিছনে ফিরতে দেবে না। কিন্তু এই হৃদের ভাল্বগুলা যখন সংকুচিত হয়ে যায় বা কুকড়ে যায় বা ক্ষয়ে যায়, তখন এই ভাল্বগুলা ওখানকার স্বয়ংক্রিয় তাড়নায় ঠিকই কাজ করে, বাট রক্ত যে পরিমাণ সামনের দিকে গেল, ভাল্বটা বন্ধ হওয়ার সময় পুরোপুরি বন্ধ হয় না, কিছু রক্ত ছিটকে পিছন দিকে পিছিয়ে আসে। এই ধরনের শিশু বা মানুষ দুর্বলতায় ভোগে, তারা যথেষ্ট পরিশ্রম করতে পারে না, একটু পরিশ্রমে হাঁপিয়ে পড়ে, বসে পড়ে। আর শরীরে যত প্রকার জল জমা বা সেরাম জমা, অ্যালবুমিন বেশি হওয়া, এগুলো সবই হচ্ছে সাইকোসিসের ফল। তারপর এই যে প্রোস্টেট গ্রন্থির যে পীড়া হলে মানুষের স্ট্রিকচার অর্থাৎ মূত্র সহজে নিঃসরণ হয় না, এটা অনেক মানুষের বয়োবৃদ্ধকালেও দেখা যায়। এগুলা হতে পারে প্রাপ্ত দোষ, বংশ পরম্পরা আছে, শেষ বয়সে জীবনী শক্তি আর ততটা
কাজ করতে পারে না, তখন এগুলা হয়। অ্যাপেন্ডিসাইটিস যেটা হয় সেটাও সাইটোসিসের নিদর্শন, বিকশিত নিদর্শন। হ্যাঁ, চুলকানি উদ্ভিদ, দাড়িতে উদ্ভিদ এগুলোও দেখা যায়। আর ওই যে আমরা তো পূর্ববর্তী বক্তার কাছে একটা প্র্যাকটিক্যাল দেখলাম যে 6টি আঙ্গুল, এই আঙ্গুলের খালি নয়, এটা শরীরের স্বাভাবিক গঠন হলে যেটা হওয়ার কথা সেটা না হয়ে যদি অন্যরকম কিছু হয়, সেটাই সাইকোসিসের পরিণতি। এভেন জনন যন্ত্র এবং জননেন্দ্রিয়ের যত প্রকার রোগ সেগুলো সবই সাইকোসিসের পরিণতি। আরেকটা বলা হয়েছে সমতার অভাব, শরীরে কোনো ভারসাম্য নেই, ভারসাম্য থাকে না। এই ভারসাম্যটা এরকম, যেমন একটা সুস্থ মানুষ পরিশ্রম যখন করে, তখন সুস্থ মানুষ হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিশ্রম করতে পারে, তার কোনো ক্লান্তি আসে না। শরীরের ভিতরে যন্ত্রগুলো কিভাবে চলছে তা আমাদের চিন্তা করতে হয় না, বা আমরা সুস্থ অবস্থায় বুঝতেও পারি না কিভাবে চলছে, বা তাদের সেসব যন্ত্রগুলোর কাজ চালানোর জন্য আমাদের কোনো পরিকল্পনারও দরকার হয় না, সেগুলো স্বাভাবিকভাবে চলছে। এটা হচ্ছে স্বাভাবিক জীবন প্রক্রিয়া। এটাকে মহাত্মা হ্যানিম্যান বলছে জীবনী শক্তির ক্রিয়া, অর্থাৎ অতীন্দ্রিয় জীবনী শক্তি। এই অতীন্দ্রিয় জীবনী শক্তি হচ্ছে এমন একটা শক্তি যেটা সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থায় উভয় অবস্থাতেই জীবনী শক্তি তার কার্যক্রম চালান। সুস্থ অবস্থায় তার কার্যক্রমটা এরকম যে সুস্থ অবস্থায় শরীরের ভিতর যন্ত্রগুলোকে সে সুচারুভাবে পরিচালনা করে, এবং শরীরের নিষিক্ত ডিম্বাণু থেকে, স্ত্রী পুরুষের নিষিক্ত ডিম্বাণু থেকে কি করিয়া একটা প্রাণের উদ্ভব, কি অবয়বে পরপর কিভাবে বিকশিত হইতে হবে, এই জীবনী শক্তি সেটা নির্ধারণ করে। আমাদের কাউকে বলে দিতে হয় না, বা কোনো চিকিৎসা দিয়েও এটা হয় না। তাহলে সেটি হচ্ছে স্বাভাবিক প্রাণ ক্রিয়া, স্বাভাবিক জীবন ক্রিয়া, এবং এটার পিছনে জীবনী শক্তির প্রধান ভূমিকা থাকে। এই জীবনী শক্তি কোন স্থূল পদার্থ দ্বারা, স্থূল বস্তু দ্বারা আক্রান্ত হয় না। ছাত্ররা তো কলেজে লেখাপড়া করেছে, সেখানে একটা যে কে আগে আক্রান্ত হয়, দেহি নাকি জীবনী শক্তি, এটা পূর্বে মনে করা হয়তো দেহযন্ত্রে হয়তো বা আক্রান্ত হয়, কিন্তু মহাত্মা হ্যানিম্যান অর্গানন চতুর্থ সংস্করণে জীবনী শক্তির প্রবর্তন আনলেন যখন, তখন থেকেই এটা প্রতিষ্ঠিত হলো যে না, স্থূল বস্তু বা স্থূল রোগ জীবাণু এরা মানুষের রোগ সৃষ্টি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত জীবনী শক্তি তার দ্বারা প্রভাবিত হয়। আমি বোধহয় একটু সাইকোসিস আলোচ্য বিষয়ের বাইরেও গিয়ে আলোচনায় যাচ্ছি। দর্শক মন্ডলী, কেমন লাগছে আপনাদের? একটু সাড়া দিলে ভালো লাগে আর কি। জি স্যার, আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে আলোচনা, খুব ভালো লাগলো। আর আলোচনা খুব চমৎকার হচ্ছে স্যার। আপনি আলোচনা আপনার কাঙ্ক্ষিত স্থানে শেষ করবেন বলে আশাবাদী। আচ্ছা, ধন্যবাদ। আর কি আসলে তো সাইকোসিস আলোচনা করতে গেলে আনুষঙ্গিক অন্যান্য বিষয় এসে যায়। অর্থাৎ সাইকোসিস মানে হচ্ছে একটা দোষ, একটা অবস্থা, একটা শরীরের একটা ক্ষেত্র যেটা স্বাভাবিক অবস্থা নয়। অর্থাৎ আমি এতক্ষণ যেগুলো বললাম যে জীবনের স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হয়। ইতিপূর্বে সালফার আলোচনা হয়েছে, বাট সোরা আলোচনা হয়নি। সোরাটা প্রথমে আলোচনা হওয়ার দরকার ছিল, কারণ মহাত্মা হ্যানিম্যান যখন বলছে যে সোরাই হচ্ছে যত নষ্টের গোড়া, সেই গোড়াটা
এটা আরো মানে গোড়াটা শুধু একদিনে নয়, সোরা আরো ব্যাপক বিভিন্ন দিনে দিনে আলোচনা করতে পারলে খুবই ভালো হয়। তো এই সোরা মানে আমরা জানি সেটা হলো হচ্ছে ক্রিয়ার বিশৃঙ্খলা। কিসের ক্রিয়ার বিশৃঙ্খলা? শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া তার বিশৃঙ্খলা। আর সাইকোসিস কি? সাইকোসিস হচ্ছে একটা দেহযন্ত্রের এমন একটি অবস্থা যেটা ওই ক্রিয়া বাদেও অতিরিক্ত কিছু, অর্থাৎ উদ্ভেদ সৃষ্টি করা, শরীরের সাম্যাবস্থায় গঠনগত বিকৃতি সাধন করা, মানুষের মনটাকে দূষিত করা, মানুষের মধ্যে সন্দেহ, হিংসাবাতিকতা সৃষ্টি করা। এটা হচ্ছে এই জাতীয় বিষয়গুলো হচ্ছে সাইকোসিসের বিকৃতি। সাইকোসিস মানুষের শরীরের স্বাভাবিক ধর্মটাকে এভাবে বিকৃত করে। এটা হচ্ছে সাইকোসিস অবস্থা বা সাইকোসিস দোষ। এটাকে শক্তি বলা যাবে না, শক্তি বলা উচিত না, শক্তির চেয়ে অতিরিক্ত কিছু, অর্থাৎ অন্যান্য স্বাস্থ্য বিনাশী, স্বাস্থ্য ধ্বংসী পরে যে সমস্ত শক্তি, যে সমস্ত রোগ, সেগুলা এই সাইকোসিস অবস্থাটা থাকলে সেখানে এসে বিশেষ ধরনের রোগগুলোর উৎপত্তির একটা ক্ষেত্র হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা বলবো সাইকোসিস একটা দোষ, একটা বিশেষ ধরনের বিকৃতি। এখন বিষয় হলো, আমি ডাক্তার স্পিডের যে কথিত যে ইয়াগুলো উল্লেখ করলাম, তার মধ্যে মানসিক লক্ষণটা তো সুন্দরভাবে আসেনি, যেটা ঘটক এবং মহিমারঞ্জন মুখোপাধ্যায়ের বইয়ে অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। ডাক্তার ঘটক এই শারীরিক বিকৃতি সমূহ উল্লেখ করা বাদেও মানসিক লক্ষণগুলো উল্লেখ করেছেন। আমার পূর্ববর্তী বক্তারা তো সুন্দরভাবে বলেছেন, আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে গোপন করার প্রবৃত্তি, অর্থাৎ এই পাপ কাজ, সাইকোসিস রোগীরা পাপ কাজ করে, দুনিয়ার যত পাপ কাজ এদের দ্বারা সাধন হয় এবং এরা সেটা কখনোই স্বীকার করে না এবং গোপনে গোপনে সেটা করে এবং গোপনে রাখার জন্য যত প্রকার ব্যবস্থা, যত মিথ্যা কথা এরা সেটা করে। আর এরা যেহেতু পাপী, এরা যেহেতু অসৎ কাজ করে, সেহেতু এরা আবার তার অপরাধ কেউ জেনে গেল কিনা এই জন্য সবসময় সন্দেহবাতিকতায় থাকে। এই স্বভাব, এই সন্দেহবাতিক স্বভাবটা এতটাই প্রকট, সে নিজের কাজেও সন্তুষ্ট নয়, নিজেকেও সন্দেহ করেন, অর্থাৎ নিজে যা ভাবেন মনে করেন যে সেটা হয়তো আমি হয়তো সঠিক ভাবনাটা ভাবছি না, নিজে যা করেন সে কাজটাও মনে করেন যে আমি বোধহয় সঠিকভাবে করতে পারছি না, নিজে যা বলেন সেটাও মনে হয় যে ঠিক মতো বলা হয়নি, চিঠিপত্র যা লেখেন সেটা বারবার খুঁটিয়ে দেখেন, বারবার কাটাকাটি করেন, অর্থাৎ নিজে সন্তুষ্ট হন না, হয়তো মনে করেন যে সঠিকভাবে তার ভাবটা তিনি যা বলতে চান সেটা হয়তো ব্যক্ত করা সম্ভব হয়নি। এই কারণে দেখা যায় যে ডাক্তারের কাছে সাইকোটিক রোগী আসলে সে যখন তার কষ্টের কথা বলতে যান তখন সে ব্যক্ত করা তার অসুবিধার কথা বলার পরেও নানান অবান্তর কথাও বলেন। এই কারণে বলেন তিনি মনে করেন যে তার কথাটা ডাক্তারকে ঠিক মতো সম্ভবত বলা হলো না, সেই জন্য তিনি, কিন্তু কোন শব্দটি কোন কথায় সেই ওনার তার অনুভূতিটা ব্যক্ত করা হবে এটা আবার খুঁজে পান না। এটা তার স্মৃতিরও একটা বিপর্যয় আছে। আর এর থেকেই দেখা যায় যে হ্যাঁ, অতি ভাষিতা অর্থাৎ অতি কথন, বাচাল, এই স্বভাবটাও তার মধ্যে চলে আসে। আর এই সন্দেহ থেকে হিংসা, হিংসাটা এতই বেশি
যে কখনোই সে সুস্থ চিন্তা করতে পারে না, এবং তার এই সন্দেহ অর্থাৎ হিংসা যদি তার প্রতিপক্ষের জন্য হয়, যে লোকটা তার ক্ষতি করেছে, যে লোকটা তার উন্নতির পথে বাধা, তার প্রতি যদি হিংসা হয় তো সেটা ততটা দোষণীয় নয়। কিন্তু দেখা যায় যে সন্দেহের বশে মানুষকে সে অপরাধী ভাবছে। এই সন্দেহটা এতটাই প্রকট যে অ্যাকচুয়ালি তার কোনো ক্ষতি করে নাই, যে অ্যাকচুয়ালি তার শত্রু নয়, তাকেও সে সন্দেহ করে। এবং এই সন্দেহ যেহেতু তার মনের মধ্যে কোনো যদি কোনোভাবে বদ্ধমূল হয়ে যায়, সে মন থেকে এটা কোনোভাবেই তাকে বুঝিয়ে তার এই বদ্ধমূল ধারা দূর করা সম্ভব নয়। যে কারণে ওই হিংসার বশে সে তার মানসিক অবস্থা অত্যন্ত নিচু হয়ে যায়, এবং সমাজের সবাই জানে যে সে চিন্তা চেতনা এবং তার মনটা খুব নিচু স্বভাবের, কাউকে বিশ্বাস করে না। যে কারো মানুষের সঙ্গে মানুষের ঝগড়া বাঁধিয়ে দেয়। হ্যাঁ, সে নিজেও ঝগড়া বিবাদ করে, এবং ঝগড়া বিবাদের মাধ্যমে মানুষের ক্ষতি হোক সেটাই সে চায়, কিংবা ঝগড়া বাঁধিয়ে দেয়। এবং সে নিষ্ঠুরও হয়। একজন হৃদয়হীন মানুষ, তার মধ্যে কোনো মায়া দয়া দেখা যায় না। সে প্রতারণাও করে, এবং অনেক জঘন্য কাজও তার দ্বারা সম্ভব। যেহেতু সে হৃদয়হীন, মানবতাহীন, যেহেতু সে পাপী স্বভাবের, যেহেতু সে কাউকেই ভালো মানুষ মনে করে না, নিজে খারাপ, ওই বিবেচনার থেকে সবাইকে বিবেচনা করে, সেহেতু সে নিকৃষ্ট কাজ করতেও দ্বিধা করে না। আর ওই যে তার মনের মধ্যে স্থিরতা নেই, শান্তি নেই, যে কারণে সে এক স্থানে থাকে না, তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, এবং কোনো এক স্থানে স্থিরভাবে থাকা সম্ভব নয়। সালফারের এই লক্ষণটা দেখি, ব্রয়ের মধ্যেও আছে, এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। সাইকিসিসও তাই, সেও নিরন্তর চলায় একটু উপসম্বোধ করে। এর থেকে আমরা আরো একটা জিনিস দেখি, অস্থিরতা এবং সন্দেহ, এই রোগগুলো থাকার কারণে এই রোগীরা একাধিক ডাক্তারের কাছে চিকিৎসা নেয়। এক ডাক্তার প্রথম প্রেসক্রিপশন, প্রথম ওষুধ কোনো ডাক্তারের কাছে যদি উপকার না পায়, তাহলে দেখা যায় দ্বিতীয়বার সে ওই ডাক্তারের কাছে আসে না। সে ধরেই নেয় যে ওই ডাক্তার দিয়ে তার উপকার হবে না, বা ওই ডাক্তার তার রোগটা ধরতে পারেন, সে অন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার ঘটক মহাশয় বলছেন, যদি আমরা এই ধরনের রোগী দেখি যে একাধিক ডাক্তার বদল করে চলে আসছে, তাহলে আমরা তাকে সাইকোসিস বলে সন্দেহ করতে পারি। এবং ডাক্তার ঘটক তার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছেন যে হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই তার এই ধারণা সঠিক হয়েছে। আর এই রোগী সবসময় তার রোগ নিয়ে ভাবে, তার রোগের উপর তার মনটা সবসময় পড়ে থাকে, এবং ঝড় আরম্ভ হলে তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঘন ঘন প্রস্রাবের বেগ দেখা দেয়। হ্যাঁ, বাস্তবিক দেখি এই পূর্ববর্তী বক্তা যেটা বলছেন যে সাইকোসিস স্বভাবটা অধিকাংশ মানুষের মধ্যে সুপ্তভাবে হোক বা বিকশিত ভাবে হোক আছে। আমরাও অনেকে দেখি যে ঝড় বৃষ্টি দিনে বা ঝড় বৃষ্টি শুরু হলে কিছু শিশু বা অনেক মানুষ ঘন ঘন পেশাবে তারা ভোগে। যেহেতু এই সাইকোসিস দোষ আছে, পাপী ধরনের লোক, নিকৃষ্ট মনের লোক, সে তার গোপন সত্যটাকে চাপা দেওয়া যায় না, অহরহ মিথ্যা কথা বলে, নানান কথার অবতারণা করে, সেহেতু তার মধ্যে কোনো ধর্মবোধ থাকা সম্ভব নয়। হ্যাঁ, সে ধর্মের ধার ধারে না, ধর্মীয় নীতিমালার ধার ধারে না। অন্যতম বিষয় হচ্ছে যে পূর্বেও বলেছি, স্মৃতিশক্তিহীনতা, তার অনেক কিছুই মনে থাকে না, লোকের নাম, ঠিকানা, কোন জিনিসের নাম ভুলে যায়,
ইভেন কোন মাসের কত তারিখে কোন ঘটনা ঘটেছে এটা তাকে মনে করতে বললে তার জন্য বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই তারিখ, হ্যাঁ, মাসের নাম ইত্যাদি মনে করা তার জন্য খুবই কঠিন বিষয়। তাহলে আমরা লক্ষণ সংঘকালে রোগীর মধ্যে এই ধরনের যদি স্বভাব দেখি, নিঃসন্দেহে সেটা সাইকোসিস। আর সাইকোসিস চরম অবস্থায় এটা উন্মাদ অবস্থা আসতে পারে। ডাক্তার খাদিজা মনি মনে করছে, সে বলছে যে একটা কথা বারবার উচ্চারণ হয়। আমি ছোটবেলায় আমি এমন রোগী দেখেছি যে পাগল অনর্গল এক কথাই বারবার বলছে, দ্বিতীয় কথা যেন সে আর খুঁজে পাচ্ছে না, ওই এক কথাই শুধু ছড়ার মতো সে উচ্চারণ করে যাচ্ছে। এখানে সুন্দর ভাবে সেটা চলে আসছে যে এই ধরনের রোগী বারবার একই কথা উচ্চারণ করে, সেটা সাইকোসিস। আর পূর্বের বক্তা তো বলেই গেছেন, বদ্ধমূল ধারণা থাকে যেটা তার মন থেকে দূর হতে চায় না। হ্যাঁ, একবার যাকে খারাপ ভেবেছেন তাকে কোনোভাবেই আর ভালো মানুষ বিশ্বাস করতে পারেন না। আবার যদি কাউকে স্থান দিয়েছেন, কাউকে যদি বিশ্বাস করেছেন, কাউকে যদি একটা বিশেষ কারণে যদি বিশ্বাস করেছেন, তো সে বিশ্বাসটা তার মন থেকে সহজে যায় না। তো আমাদের সময় শেষের দিকে, সাইকোসিসের এখন চিকিৎসা কিভাবে হওয়া সম্ভব? মহাত্মা হ্যানিম্যান অর্গাননে বলেছেন, অর্গানন তো হচ্ছে সংক্ষিপ্ত কথা, সেখানে তিনি বলেছেন যে সোরার সঙ্গে অন্য সোরা সঙ্গে পরে উপরে যদি অন্য মায়াজম যদি এসে ভর করে, তাহলে চিকিৎসাকালে সাইকোসিস বা সিফিলিস এই দোষটির চিকিৎসা আগে করতে হবে। তারপরে সেই উপসর্গগুলি দূর হলে শেষের দিকে সোরা দোষ নির্মূল করার জন্য চিকিৎসা করতে হবে। অর্থাৎ সাইকোসিস এবং সিফিলিস রোগীকে ধরা হয়েছে যে তার মধ্যে সেই দোষটি প্রবল, যদিও ঠিক যে সোরা না থাকলে পর অন্য কোনো দোষ আসতে পারে না। সোরাই সকল দোষের ভিত্তি। হ্যাঁ, সোরা প্রকট অবস্থায় থাকলে অন্যান্য দোষগুলি আসে। তথাপিও যখন সাইকোসিস মায়াজম এতক্ষণ আমি বা আমার পূর্ববর্তী বক্তাগণ যে সাইকোসিসের ম্যানিফেস্টেশন প্রকাশ বর্ণনা করেছেন, সেগুলোর কিছু অংশ, সবগুলো একই সঙ্গে থাকতে হবে এমন কোনো কথা নয়। বিশেষ বিশেষ কিছু লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখি, আমরা তাকে সাইকোসিস সাব্যস্ত করব এবং ধরে নেব যে সাইকোসিস তার মধ্যে প্রকট, সাইকোসিস দোষটা প্রকট, তখন তার অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হবে। এখন অ্যান্টিসাইকোটিক মেডিসিন মহাত্মা হ্যানিম্যান তো দিয়েই গেছেন। সেগুলা ওই সময় মহাত্মা হ্যানিম্যান অর্গানন যখন ষষ্ঠ সংস্করণ লিখেছেন, তখনই উনি সন্তোষ প্রকাশ করে গেছেন যে এতকাল আমাদের অ্যান্টিসোরিক মেডিসিনের ভান্ডার অপূর্ণ ছিল, এখন আমাদের যথেষ্ট অ্যান্টিসোরিক মেডিসিন আমাদের হাতে এসেছে এবং আমরা সদৃশ্য নীতি এবং এই তার মধ্যে সোরাদোষ নির্মূল করার জন্য যথেষ্ট অস্ত্র আমাদের কাছে আছে। পরবর্তী জীবনে এই অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক ও অন্যান্য মেডিসিন যথেষ্ট আবিষ্কার হয়েছে এবং পূর্বের আবিষ্কার করা ওষুধগুলির কোন মায়াজামের উপর বিশেষত কাজ করে সেগুলোও যথেষ্ট পর্যবেক্ষণ এবং বহু লেখক সেগুলো নির্দিষ্ট করে গিয়েছেন। মহাত্মা হ্যানিম্যান আমরা জানি 19 গন্ধে 48টি মেডিসিন অ্যান্টিসোরিক হিসেবে সাব্যস্ত করেছেন। পরবর্তীতে
আমরা একটা খুব ভালো একটা তালিকা পাই ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইয়ে। সেখানে দেখা যায় যে হ্যাঁ, উনি অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক বেশ কিছু মেডিসিনের একটা তালিকা দিয়েছেন। এটা আমাদের জন্য পরীক্ষিত হিসেবে আমরা এটাকে বিশ্বাস করতে পারি বা এটার সাহায্য নিতে পারি। ওদিকে ডাক্তার মহিমারঞ্জন মুখোপাধ্যায় তার ক্রনিক মায়াজম ও সমীক্ষা ও প্রতিকার, ক্রনিক মায়াজম, এই ক্রনিক না উল্লেখ করলে সত্য, মায়াজম মানেই তো ক্রনিক, তাই না? মায়াজম ক্রনিকে হবে। সেখানে সেই বইয়ে ডক্টর মহিমারঞ্জন মুখোপাধ্যায় অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন এবং শেষের দিকে প্রায় 100টি ওষুধের তালিকা করেছে। সেই ওষুধের তালিকায় কোন ওষুধের কোন মায়াজামের উপর প্রভাব কতটা সেটা সূচিভুক্ত করেছেন। নিশ্চয়ই আমরা সেই সূচির সাহায্য নেব। ইতিপূর্বে আমরা প্রায়ই শুনতাম যে ছোড়ার রাজা বা অ্যান্টিসোরিকের রাজা হচ্ছে সালফার, সাইকোসিসের রাজা হচ্ছে থুজা। কাজে কাজে অভিজ্ঞতায় দেখা যায় বিভিন্ন ডাক্তারের চিকিৎসার ধরনে দেখা যায় যাদের এই মায়াজাম সম্পর্কে যথেষ্ট পড়াশোনা কম, তারা এই যে আসিল দেখলেই থুজা পাইকারি হারে প্রয়োগ করেন এবং যারা মায়াজামের উপর একটু দখল ভালো তারা যখন এই ধরনের রোগী যখন হাতে পান, বিভিন্ন ডাক্তারের হাত ঘুরে যখন চলে আসছে, তখন দেখা যায় যে আমরা সাধারণত থুজাকে অ্যাভয়েড করি, যে থুজার একটু মিল পাইলেও এটা ধরেই নেই যে থুজার তো যথেষ্ট প্রয়োগ হয়েছে, আর কি দরকার। তখন আমরা চিন্তা করি যে অন্য কোনো ওষুধের অ্যান্টিসাইকোটিক অন্য কোনো মেডিসিনের লক্ষণ আছে কিনা। এই বিভিন্ন চিকিৎসকের বদল হয়ে আসা রোগীকে আবার এই থুজা প্রয়োগ করা মানে সময়, যেটা সর্বাধিক উপযোগী হবে আমাদের সেটাই প্রয়োগ করতে হবে। তো বিষয় হলো একদিনের আলোচনায় এতটা আলোচনাও করা যেমন সম্ভব নয়, হয়তো এটা আমাদের হৃদয়ে ধারণ করাও হয়তো সম্ভব নয়। মায়াজামেটিক চিকিৎসা হচ্ছে উপযুক্ত চিকিৎসা এবং ক্রনিক রোগ মায়াজামের চিকিৎসা ব্যতীত ক্রনিক রোগের আরোগ্য আশা করা যায় না। ও আমি আমার কথাগুলো এখনো কিছুটা শেষ করে মায়াজামের চিকিৎসা যেটা বললাম, যে রোগীর দেহে প্রকাশিত লক্ষণ অনুযায়ী আমরা মায়াজাম নির্বাচন করব এবং অর্গাননের কথা অনুযায়ী প্রথমে অ্যান্টিসাইকোটিক মেডিসিন, তারপরে আমরা সরিক মেডিসিন দেব। মহাত্মা হ্যানিম্যান একটা যে একুট ডিজিজ গুলা হয়তো একটা মেডিসিনে আরোগ্য হওয়া সম্ভব, একটা ডোজেও আরোগ্য হওয়া সম্ভব, একাধিক মেডিসিনের প্রয়োজন নাও হইতে পারে। বাট ক্রনিক রোগ সাধারণত একটা মেডিসিনে আরোগ্য কমই হয়। বিশেষত সাইকোসিস রোগী, যেটা আরোগ্যই ধীরগতি মেডিসিনের প্রয়োজন হয়। কিভাবে মেডিসিনের প্রয়োজন হয়? এখানে সোরা তো থাকবেই, সোরার সঙ্গে যদি সাইকোসিস থাকে তাহলে সাইকোসিসের প্রাধান্য থাকলে, প্রকট অবস্থায় থাকলে নিঃসন্দেহে সাইকো মেডিসিন দেব।
সেটাও যদি, যেহেতু অ্যান্টিসাইকোটিক মেডিসিন একটাই নয় আরো কয়েকটা, সেটাও দিতে পারবো। এবং শেষে যে মূল দোষ, সোরা আদি দোষ আছে সোরা, এই সোরা নির্মূল করার জন্য সোরা নাশক ঔষধ দেব। এখন যদি হয় যে সোরা, সিফিলিস, সাইকোসিস 3 দোষেই যদি মানুষের শরীরে থাকে, তাহলে কি করব? তাহলে সিভিল অ্যান্টিসিফিলিটিক ওষুধ দেবো না অ্যান্টিসাইকোটিক ওষুধ দেবো? এখানে বলা হচ্ছে যেটি প্রকটিত অবস্থায় থাকবে, সাইকোসিস দোষ আর সিফিলিটিক দোষ, যে দোষটার প্রভাবটা বেশি আমরা লক্ষ্য করব, সেই দোষ নাশ করার জন্য সেই ওষুধটা আমি আগে দেব। তারপরে সেইটা নির্মূল হওয়ার পরে অপর দোষ, সিফিলিস অথবা সাইকোসিস, অপর দোষটির চিকিৎসা করব। আবার বলা হচ্ছে তাহলে অ্যান্টিসোরিক মেডিসিন কি সবার শেষেই খালি দেব? অবশ্যই শেষে দিতে হবে, বাট মাঝখানেও প্রয়োজন হইতে পারে। অর্থাৎ বিকশিত সোরা যদি আমরা পাই মাঝখানে, যে সোরার ভিত্তিটাকে একটু কন্ট্রোল করার জন্য মাঝখানে অ্যান্টিসোরিক মেডিসিনেরও দেওয়ার দরকার হতে পারে। কাজে কাজে ফর্মুলা হচ্ছে যে দোষটার প্রাধান্য থাকবে সেই দোষটির ঔষধ আমরা আগে দেব। আর একাধিক মায়াজম যখন থাকবে তখন মধ্যবর্তী অ্যান্টিসোরিক মেডিসিন দেওয়ারও প্রয়োজন হতে পারে, তার অন্যান্য মেডিসিন দেওয়া যেতে পারে। যদি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দেওয়ার পরে সিফিলিসের প্রাদুর্ভাবটা যদি আমরা নিরসন করতে পারি, তারপরে সাইকোসিস মায়াজমটাই যদি প্রকট হয়ে থাকে, নিঃসন্দেহে আমরা সাইকোসিস অ্যান্টিসাইকোটিক মেডিসিন দেব, এটাই জ্ঞানী ব্যক্তিদের কথা। এবং শেষে আমরা অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করে তার শেষ থেকে এই দোষগুলো নির্মূল করব। কিন্তু আমি ওই যে আগেই বলেছি, আমাদের সফলতা অর্জিতের ক্ষেত্রে পূর্ণভাবে সম্ভব। অর্জিত দোষ আমরা যদি উপযুক্ত অ্যান্টিমায়াজমিক ঔষধ যদি ব্যবহার করি, তাহলে যেহেতু নিজ জীবনেই গনোরিয়া স্প্রেড হয়েছে, গনোরিয়ার স্রাবটা যদি আমরা শেষের দিকে যদি পুনরাবির্ভাব ঘটাইতে পারি, তাহলে এটা খুবই সুখের বিষয়। এবং নিজ জীবনে অর্জনের ক্ষেত্রে এটা সম্ভব, এটা হয়ে থাকে। এটা বিভিন্ন ডাক্তাররা আমরা অভিজ্ঞতায় পাই। বাট প্রাপ্ত দোষ, যেটা পূর্বপুরুষ থেকে এই দোষটা ধারাবাহিকতায় চলে আসছে, সেখানে আমরা যেহেতু গনোরিয়ার প্রাথমিক স্রাব আমরা পুনরাবির্ভাব আশা করতে পারি না। পরিশেষে যেটা বলবো সেটা হলো যে হেরিং এর আরোগ্য সূত্র, সেটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, রোগের বিপরীত দিকে যদি আরোগ্যটা হয়, সেটাই হচ্ছে আদর্শ আরোগ্য, সেটাই আদর্শ আরোগ্যের গতি। সেভাবে যদি আমরা চিকিৎসা মায়াজমের প্রকটিত অবস্থা অনুযায়ী চিকিৎসা করি, তাহলে আমরা সেদিক দিয়ে যাইতে পারবো আর কি, অর্থাৎ আরো আদর্শ আরোগ্যের দিকে যেতে পারবো। কিন্তু প্রাপ্ত মায়াজম আমরা রোগীকে শেষ জীবনে তার ভোগান্তি, কষ্টকর উপসর্গ অনিবার্য, কিন্তু জীবনী শক্তির সঙ্গে যদি আমরা সদৃশ্য ঔষধ, অ্যান্টিমায়াজেটিক ওষুধ ব্যবহার করি, তো প্রাপ্ত দোষের মানুষও তার জীবনের নির্দিষ্ট কালাবধি সুস্থ থাকা সম্ভব, বা আমাদের হোমিওপ্যাথির কল্যাণে আমরা সুন্দর জীবন দিতে পারি। তো এতক্ষণ ধরে বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ। মাননীয় উপস্থাপক, মাননীয় সভাপতি, আমাকে এই বিষয়ে এই আলোচনায় যুক্ত করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম।